আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এইচটিভি স্বাস্থ্য নিয়ে কথা অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো দাঁত ও মুখের চিকিৎসা নিয়ে। এ ব্যাপারে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার মেজবাউদ্দিন চৌধুরী, বিডিএস, প্রাক্তন ডেন্টাল সার্জন, সদর হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া। স্যার আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি স্যার, ভালো আছি। আল্লাহ। স্যার আমরা আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা শুরু করতে পারি। জি জি ইনশাআল্লাহ, বলেন। সাউন্ড ক্লিয়ার আছে স্যার? সাউন্ড ক্লিয়ার আছে? হ্যাঁ ক্লিয়ার আছে। হ্যাঁ ক্লিয়ার আছে। আচ্ছা, শ্রী দর্শক, আমরা আজ কথা বলবো দাঁত ও মুখের চিকিৎসা ও পরামর্শ নিয়ে। এ ব্যাপারে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাক্তার মেজবাউদ্দিন চৌধুরী, ডেন্টাল সার্জন, প্রাক্তন ডেন্টাল সার্জন, সদর হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া। স্যার আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, স্যার আপনি কি দেখতে পাচ্ছেন? স্যার আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছি। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, করোনাকালীন সময়ে আপনি দাঁত ও মুখের চিকিৎসায় কতটুকু সতর্কতা অবলম্বন করেন বা করছেন? ধন্যবাদ বিপ্লব সাহেব। সুস্থ দাঁত সুস্থ জীবন। মুখের সৌন্দর্য হলো দাঁত। করোনাকালীন সময়ে আমার চেম্বারের যে নিয়মকানুন মতে আমি রোগী দেখতেছি, আমার অ্যাসিস্ট্যান্ট আছে, ওরা প্রথমে সকালে 9টার সময় ওয়েটিং রুম, আমার সার্জারি রুম, প্রথম ওরা ডিসইনফেক্টেড করে। তারপর পেশেন্ট যখন আমার চেম্বারে ঢুকলো তখন আমরা আমার অ্যাসিস্ট্যান্ট আর টেম্পারেচার দেখে, তারপরে আয়োডিন আছে, ওরাল মাউথ ওয়াশ দিয়া কুলি করে মুখ ধোয়, তারপর তাকে আমরা হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়, সাবান দিয়ে হাত ধোয়া হয়। তারপরে আমাদের ডেন্টাল চেয়ারে বসার পরে আমার যে প্রিপারেশন, আমি পিপিই পরি, গ্লাভস পরি, মাস্ক পরি এবং একটা স্পেশাল টাইপ অফ চশমা আছে, ওইটাও পরি। তারপর পেশেন্টকে আমরা এক্সামিন করি। এক্সামিন করার পরে তাকে আমরা যতটুকু সম্ভব সতর্কভাবে আমরা চিকিৎসা দেই, তারপরে প্রেসক্রিপশন করি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে প্রথম প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। আমাদের দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে কি কি ধরনের সমস্যা নিয়ে রোগীরা আপনার কাছে বেশি আসে, আর এই করোনাকালীন সময় কি তারা কি আসতেছে, এটা একটু সাথে যুক্ত করে দেবেন। হ্যাঁ, পেশেন্ট তো মোটামুটি আসছে। প্রথম আমরা চেম্বারে বেশি বসি নাই, এখন মোটামুটি চেম্বার খোলা থাকে, রোগী দেখা হয় ইনশাআল্লাহ। তো দেখা যায় হাউ টু ইউজ টুথব্রাশ, কিভাবে ব্রাশ ইউজ করতে হয়, কখন করতে হয়, কিভাবে করতে হয়, কি দিয়ে করতে হয়, আমাদের শিক্ষিত সমাজে অনেকে জানে না। যে কারণে আমাদের চেম্বারে যে রোগীগুলো আসে, নাম্বার 1 আমরা বলি যে ক্যারিজ, গ্রাম দেশের মানুষ বলে যে পোকা দাঁতের মধ্যে পোকা ধরছে। আসলে পোকা বলতে তো কিছু নেই, মানুষের মুখে তো পোকা থাকতে পারে না। আর ভেরি স্মল ব্যাকটেরিয়া, চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়। তো যদি আপনার দাঁতটা ছিদ্র নিয়ে আসে তখন আমরা ফিলিং দিয়ে থাকি। ছিদ্রটা যদি বড় হয়ে যায়, ব্যথা নিয়ে আসে, তখন নর্মাল ফিলিং চলে না, তখন আমরা রুট ক্যানাল চিকিৎসা আছে, একটা স্পেশাল টাইপ অফ ট্রিটমেন্ট, রুট ক্যানাল চিকিৎসা আমরা করে থাকি। সেকেন্ড,
যে রোগটা বেশি নিয়ে আসে সেটা হলো ক্রনিক জিঞ্জাইটিস। বিশেষ করে মানুষের পেশেন্ট বলে যে মুখে দুর্গন্ধ হয়, রক্ত আসে, মাড়ি ফুলে যায়। এটা আমরা বলি যে আলসারেটিভ জিঞ্জাইটিস, ক্রনিক জিঞ্জাইটিস, পেরিডন্টাইটিস। এইসব সমস্যা নিয়ে রোগীরা বেশি আসে আমাদের চেম্বারে। তো যারা সচেতন তারা অল্প সময় আসে, যখন ছোট ছিদ্র থাকে তখনই আসে, আমরা তখন সহজে চিকিৎসা দিয়ে দেই। রোগীর কষ্ট কম, খরচও কম, আর চিকিৎসার রেজাল্টও ভালো, ফলাফলও ভালো। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। আসলে যেটা আপনি বলছিলেন যে দাঁতের মধ্যে পোকার কথা বলছিলেন আপনি, কারণ আমরা তো হ্যাঁ, গ্রামে বড় হয়েছি, তো তখন আমি নিজে দেখেছি যে গ্রামে কিছু মহিলারা তারা তুলা দাঁতের মধ্যে দিয়ে বলে যে এই যে পোকা। এইটার মনে হয় জাস্ট ধোকাবাজি ছাড়া কিছু না, নাকি স্যার? তাই তো? রাইট রাইট, এটা মানুষের একটা ভুল ধারণা। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ভুল ধারণা। যারা এই কাজটা করে, পোকা বের জি করে, স্যার। এমন একজন লোকের সাথে আমার দেখা হলো একবার লঞ্চে। আচ্ছা। তখন তাকে আমি বললাম যে আপনি যে এই চিকিৎসা করে টাকা রোজগার করেন, আপনি একটা রোগী নিয়ে আসবেন, আমি দাঁতটা উঠাবো, উঠাই আপনার কাছে দেবো, আপনি তখন আমাকে পোকা দেখাবেন। না স্যার, এটা আমি রাজি না। তার মানে বিপ্লব সাহেব, আপনি যেটা বলছেন ওই ধোঁকাবাজি, এটাই বলতে হবে। মনে করেন যে একজন মানুষের দাঁতে কোনো ব্যথা নাই, তাকে নিয়ে যাবেন, তার মুখ থেকেও আপনার 4-5টা পোকা বের করে দিবে। জি 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 স্যার, হ্যাঁ, ঠিক বলেছেন স্যার। আরেকটা প্রশ্ন আপনার কাছে আমি দিয়েছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আক্কেল দাঁত হলে সমস্যা আছে কি, আর হলো আক্কেল মানে থাকলে সমস্যাগুলো কি কি হতে পারে, এটা কি আসলে সমস্যা থাকলে, সমস্যা যদি হয়ে থাকে তাহলে কি কি হতে পারে, এটা স্যার আপনার কাছে প্রশ্ন আমার। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে এই এই সমস্যাটা নিয়ে আমরা প্রত্যেক দিনই ফেস করি। ছেলেমেয়েরা এই সমস্যাটা নিয়ে আসে বেশিরভাগ। আক্কেল দাঁত, গ্রাম দেশের মানুষ সাধারণত আক্কেল দাঁত বললেই বুঝে যে শেষের দাঁত। আমরা বলি এটা উইজডম টিথ, থার্ড মোলার, সবার শেষের দাঁত থার্ড মোলার। এই দাঁতটা সাধারণত উঠে আপনার 17 থেকে 21 বছরের মধ্যে। তো যাদের 17 থেকে 21 বছরের মধ্যে উঠে যায়, আলহামদুলিল্লাহ। আর যদি 21 পার হয়ে যায়, এরপর এই দাঁতটা ওঠার সম্ভাবনা খুবই কম। তখন দেখা যায় পেশেন্ট পেন নিয়ে আসে, ব্যথা নিয়ে আসে, মাড়ি ফুলে নিয়ে আসে। তারপর এমনও হয়, দেখা যায় অনেক সময় পেশেন্ট স্টিসমাস নিয়ে আসে। স্টিসমাস মানে ইনএবিলিটি টু ওপেন দ্য মাউথ, মুখ খুলতে পারে না, ইনফেকশন হয়ে, গাম ইনফেকশন হয়ে, জায়গাটা সুয়েলিং হয়ে একদম মুখ বন্ধ হয়ে যায়, পেশেন্ট খেতে পারে না, হাই করতে পারে না। তো এই ধরনের ক্ষেত্রে আমরা প্রথম একটা ট্রাই করি, দাঁতের আক্কেল দাঁতের উপরে যে একটা মাংস থাকে, গাম থাকে, এটা আমরা একটু কেটে দিলে দেখা যায় 10% পেশেন্টের দাঁতটা উঠে যায়। আর যখন উঠে না কাটার পরেও, তখন আসলে এটা ফেলে দেওয়াই ভালো। এটা আপনি ঢাকা যান, লন্ডন যান, আমেরিকা যান, যত বড় ডাক্তারই দেখান, আমি যে কথাটা বলবো এটাই বাস্তবায়িত হবে। এই দাঁতটা তখন ফেলে দিতে হবে। আর যদি না ফেলে, অনেক পেশেন্ট রাজি হয় না ফেলতে, তাহলে হবে কি 3 মাস 4 মাস পরে ফেরে ইনফেকশন হবে, ব্যথা হবে, সারা জীবন সে কষ্ট করবে। এমনকি শেষ বয়সে ওইখানে ইনফেকশন সেপারেট টাইম হয়, হওয়ার পরে ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। এবং দেখা যায় ক্যান্সারটা পিছনের দিকেই, এই আক্কেল দাঁতের আশেপাশে, ওইখানেই এই ক্যান্সারটা বেশি হয়ে থাকে। আমরা বাস্তবে যা দেখি পেশেন্টের। এই জন্য আমাদের উপদেশ হলো, আক্কেল দাঁতের সমস্যা যদি হয়, বারবার ব্যথা যদি হয়, এক্সরে করে, ভালো ডাক্তার দিয়ে সার্জারি করে ফেলে দেবে ভালো, তাহলে পার্মানেন্টলি পেশেন্ট ভালো হয়ে গেল। ধন্যবাদ। আচ্ছা, তাহলে আক্কেল দাঁত হলো সমস্যা, এটা আমরা মানে বোঝা যাচ্ছে আর কি। হ্যাঁ জি জি। আপনার কাছে আর একটা প্রশ্ন আমাদের, এটা হলো গর্ভবতী মায়েদেরকে নিয়ে আমার প্রশ্ন আপনার কাছে। সেটা হচ্ছে, গর্ভবতী মায়েরা দাঁতের সমস্যা নিয়ে আপনার কাছে আসলে কি কি পরামর্শ আপনি তাদেরকে দিয়ে থাকেন?
ধন্যবাদ বিপ্লব সাহেব, এটা খুব সুন্দর প্রশ্ন করছেন। আসলে আমরা খুব সমস্যা পড়ে যাই যখন কোনো প্রেগন্যান্ট লেডি, গর্ভবতী মহিলা আমাদের কাছে আসে। ওই সময় আমরা দাঁতের সব চিকিৎসা করতে পারি না, দাঁত ফেলতে পারি না। তারপর আপনার এই রুট ক্যানাল করলেও অনেক প্রিকশন নিয়ে করতে হয়, স্কেলিং করলে, দাঁত ওয়াশ করলেও অনেক প্রিকশন নিয়ে করতে হয়। অনেক ওষুধপত্র আছে, সব পেশেন্টকে দেওয়া যায় না, স্ট্রং পেইন কিলার দেওয়া যায় না। তো আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি, একজন মহিলা যখন প্রেগনেন্ট হবে, আমরা বলি যে আগেই আপনার দাঁতগুলা চেক আপ করায় নেবেন, কারণ প্রেগনেন্ট পিরিয়ডে আমরা অনেক চিকিৎসাই করতে পারি না। যেমন মনে করেন, বিশেষ করে প্রথম 3 মাস আমরা তেমন কোনো সার্জারি করতে পারি না। বিশেষ প্রয়োজনে আমরা মিডল স্টেজ 4 মাস থেকে 6 মাস, ওই পিরিয়ডটা আমরা অনেক ছোটখাটো সার্জারি করে থাকি। বিশেষ করে শেষের যে 3 মাস, ওই সময় কোনো সার্জারি আমরা করি না, করাও ঠিক না। আর ওষুধপত্র, অ্যান্টিবায়োটিক এবং অ্যানালজেসিক হিসাব করে দিতে হয়। আমরা পেশেন্টকে মাউথ ওয়াশ দিয়ে থাকি এবং অ্যাডভাইস দেই 3 টাইমস ডেইলি ওয়ার্ম ওয়াটার দিয়ে, হালকা গরম পানি দিয়ে 2 চামচ মাউথ ওয়াশ মিশিয়ে কুলি করবে ডেইলি অন্তত 3 বার করে বলবো আমরা। একবারে একদম এই ডেলিভারির আগ পর্যন্ত সে যেন কন্টিনিউয়াস ঠিক মতো ব্রাশ করে, রাতে ভাত খাওয়ার পরে ব্রাশ করবে, সকালে ব্রাশ করবে, আর একটু কুসুম গরম পানি ওই ওষুধের সঙ্গে মিশিয়ে কুলি করবে, তাহলে মোটামুটি ভালো থাকে। আমরা কোনো অবস্থায় দাঁত ফেলতে চাই না। খুব বেশি যদি সমস্যা হয় তাহলে আমরা মিডল স্টেজে, মধ্যবর্তী যে 4 থেকে 6 মাস, এই টাইমে আমরা কিছু আমরা মাইন্ড সার্জারি করে থাকি। ধন্যবাদ স্যার আপনাকে আমাদের গর্ভবতী মায়েদের প্রশ্নের অ্যান্সার করার জন্য। এখন স্যার আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। সেটি হলো, আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে বাচ্চাদের দাঁত ও মুখের সমস্যা কেন হয়, এখানে কি বাবা মায়ের কি কোনো দায়িত্ব আছে কি? স্যার এটা করার প্রশ্নটা নেওয়ার আগে স্যার আমি দর্শকদের উদ্দেশ্যে স্যার কয়েকটা কথা বলবো। শুধু দর্শক, আপনাদের কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা যদি থাকে তাহলে আমাদের htv.pd এই কমেন্ট বক্সে খোলা আছে। আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা আপনারা ওখানে লিখবেন, আমাদের স্যার প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। স্যার প্রশ্নে তাহলে চলে যাচ্ছে। স্যার, বাচ্চাদের দাঁত ও মুখের সমস্যা কেন হয়, বাবা মায়েদের কি কি দায়িত্ব আছে এখানে? ধন্যবাদ বিপ্লব সাহেব, আপনি খুব সুন্দর করে সাজিয়েছেন। একদম প্রেগনেন্ট লেডির সমস্যা হলে কি চিকিৎসা আমরা দেবো এটা বললাম, এরপরে বাচ্চার প্রশ্ন আসলো। ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, দাঁত অত্যন্ত মূল্যবান। আমরা দেখি অনেক ছেলে মেয়ে, বাচ্চারা দাঁতের ব্যথা নিয়ে আসে, দাঁত ছিদ্র হয়, বাচ্চার মা বাবা খেয়াল করে না। বাচ্চা মানে তো বাচ্চা, ওরা তো ভালো দাঁতের যত্ন নিতে পারে না। এই জন্য এই কাজটা বাচ্চার মা বাবা তাদেরকে খেয়াল করতে হবে। এবং বাচ্চাদের দাঁত ওঠা শুরু হয় 6 মাস বয়সে। 6 মাস বয়সে শুরু হয় এবং 24 মাস বয়সে বাচ্চাদের দাঁত ওঠা শেষ হয়। এখন প্রশ্ন হলো, বাচ্চাদের দাঁত কয়টা থাকে? বাচ্চাদের নিচের মাড়িতে থাকে 10টা দাঁত, উপরে 10টা দাঁত, টোটাল 20টা। এই 20টা দাঁত পড়ে যাবে, কিন্তু পড়ে যাবে যখন তখন পড়লে হবে না, আমরা হিসাব করে ফেলতে হবে। এবং স্থায়ী দাঁত, পার্মানেন্ট টুথ ওঠা শুরু হয় 6 বছর বয়স থেকে। 6 বছর বয়স থেকে শুরু হয়, 12 বছর বয়সে আপনার 28টা দাঁত হয়ে যায়। তো একটা জিনিস খুব খেয়াল করতে হবে, আপনার সময়ের পূর্বেও দাঁত ফেলা যাবে না, আর দুধ দাঁত বয়স হইলে হিসাব করে আপনার সিরিয়াল মতো দাঁত ফেলতে হবে। যদি আপনার বেশি আগে ইনফেকশন হলে আমরা অনেক সময় আগেই ফেলে দিতে হয়।
আর বারবার ইনফেকশন হলে আমরা রাখতে চাই না। কিন্তু প্রশ্ন হলো, এই বিফোর ইরাপশন অফ পার্মানেন্ট টিথ, স্থায়ী দাঁত ওঠার আগে, এসে আগে যদি দুধ দাঁত পড়ে যায় বা ফেলে দিই আমরা, তাহলে কিছু সমস্যা হয়। স্থায়ী দাঁত ওঠার সময় কিছু সমস্যা হয়, যেমন সময় মতো দাঁতটা উঠবে না, ডিলে হবে, এবং এমনও দেখা যায় দাঁতটা আপনার ডিসপ্লেস হয়ে যায়, ক্রাউডিং হয়ে যায়। কথা বললে হাসি দিলে অনেক সময় দেখবেন অনেকের দাঁত তেরা বেঁকা হয়ে গেছে। এইসব কেন হয়? দুধ দাঁত যদি আপনার সময় মতো বাচ্চার বাপ মা খেয়াল না করে, ডাক্তারের কাছে না নিয়ে আসে, তাহলে আপনার কোনো দাঁত দেখা যায় সময়ের আগেই পড়ে গেছে, কোনো দাঁত দেখা যায় যে সাপোজ সামনের দাঁত ধরুন 6 বছর 7 বছরের মধ্যে দাঁত পড়ে যায়। অনেক সময় বাচ্চার বাপ মা এগুলো বুঝতে পারে না, দেখা যায় 8 বছর হয়ে গেছে, আরো বেশি হয়ে গেছে। তখন দেখা যায় এই দাঁতগুলা ইনসিডেন্ট টুথ, সামনের যে 4টা দাঁত, এই দাঁতগুলা দেরিতে উঠে অনেক সময় দেখা যায় এই ক্রাউডিং হয়ে যায়, আপনার আঁকা বাঁকা হয়ে যায়। তো এটা আসলে যদি আঁকা বাঁকা হয়ে যায় তাহলে আপনার চিকিৎসা আছে, সেটা বেশ ব্যয়বহুল চিকিৎসা। এটা আপনার অন্তত 6 মাস লাগে, 1 বছর লাগে, 2 বছর লাগে। যে চিকিৎসাটাকে আমরা বলে থাকি যে এটা অর্থোডন্টিক ট্রিটমেন্ট, কারেকশন হবে। তো এই ট্রিটমেন্টটা আসলে 12 থেকে 20 এরকম বয়সের ভিতরে করতে হয়। যদি দেরি হয় তাহলে দাঁত যেখানে উঠলো ওইখানে শক্ত হয়ে বসে যায়, তখন আপনার স্প্রিং দিয়ে দাঁত মুভমেন্ট করা যায় না, এবং মুভমেন্ট করতে গিয়ে পেশেন্ট অনেক সময় ব্যথা হয়। এই জন্য আমরা বলি এই অর্থোডন্টিক ট্রিটমেন্ট যার দরকার লাগবে টাইম মতো এই 20 বছরের ভিতরে করা ভালো। তো এটা আমরা আবার এই কথাই বলবো, সকল শিশুদের গার্জিয়ান তাদেরকে রাত্রে ভাত খাওয়ার পরে একবার, সকালে নাস্তার পরে একবার অবশ্যই 2 বেলা ব্রাশ করাবে। দাঁত ভালো থাকবে, ক্যারিজ হবে না, ক্যাভিটি হবে না, ইনফেকশন হবে না। আর পরবর্তীতে যে স্থায়ী দাঁত উঠবে, দাঁতগুলো বেশ ভালো উঠবে, সুন্দর হবে। কে না চায় দুপাটি দাঁত সুন্দর? কথা বললে হাসি দিলে সুন্দর দাঁত যদি হয় ভালো, আর যদি সুন্দর না হয় তাহলে আপনার যার দাঁত আপনার দেখতে খারাপ, সে জানে তার মন কত খারাপ থাকে। মনে করেন যে 8-10 জন মানুষ একসাথে বসলো, সবাই হাসতেছে, সে হাসবে না, সে জানে তার দাঁতগুলো দেখতে খারাপ। কথা হাসি দিলে অন্যরা দেখে ফেলবে। অনেক ছেলে মেয়েরাই আপনার এক জায়গায় বসলো, বন্ধু বান্ধব সবাই হাসতেছে, সে হাসবে না, সে মুখ বন্ধ করে ওই হাসির মতোই শরিক হবে। এই জন্য আমরা বলি দাঁতের যত্ন সবাইকে ভালোভাবে নেওয়া উচিত। আপনার দাঁত যদি ভালো থাকে, আপনি চিবিয়ে খেতে পারবেন, স্বাস্থ্য ভালো থাকবে। আর যদি দাঁত ভালো না থাকে তো চিবিয়ে খাইতে পারবেন না, আপনার হজম হবে না। আপনার এই যদি হজম না হয় তাহলে আপনার এই দেখবেন যে আপনার ডে বাই ডে আপনার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। এই জন্যই দাঁত খুব ভেরি ইম্পর্টেন্ট। সবাইকে এটা অত্যন্ত মূল্য দেওয়া উচিত। যেটা আপনার বিদেশে আমরা, আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, আমরা এরকম শুনেছি একজন এমবিবিএস ডাক্তার আর একজন বিডিএস ডাক্তার, তাদের যে স্যালারি অনেক ডিফারেন্স। বিডিএস ডাক্তাররা স্পেশালিস্ট হিসাবে এমবিবিএস ডাক্তারদের চেয়ে অনেক বেশি স্যালারি পায়, কারণ ওইখানে সবাই তাদের চিকিৎসা সম্বন্ধে, তাদের যত্ন সম্বন্ধে খুবই সচেতন। ধন্যবাদ বিপ্লব সাহেব আপনাকে। স্যার অনেক কিছুই জানতে পারলাম। তার আরেকটা স্যার, তাহলে আমরা যেটা মানে মনে করব, মানে ভেবে নেব যে ছোটবেলাটা অনেক ইম্পর্টেন্ট, দাঁত ভালো রাখার জন্য ছোটবেলাটা অনেক ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের বাচ্চারা তো যে চকলেট খাচ্ছে, অনেক কিছু খাচ্ছে,
তারপরে দাঁতগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি ওই দাঁতগুলো কি মানে ফেলানো উচিত, নাকি ওটা সময় মতো পড়ে যাবে, যেগুলো মানে মনে আসলে হচ্ছে যে ওগুলো? হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আহ, এটা খুব এটা আহ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ আমরা ছেলে মেয়েদেরকে, বাচ্চাদেরকে, শিশুদেরকে বঞ্চিত করা ঠিক না। আমরা তো তাদেরকে বলেই থাকি, বাচ্চা বলেই থাকি শিশু, তারা চকলেট খাবে, তারা আইসক্রিম খাবে, হোয়াই নট, বিস্কিট খাবে, অবশ্যই খাবে। তাদেরকে আপনার বঞ্চিত করা ঠিক না। শুধু বাচ্চার বাপ মা তাদেরকে ঠিক মতো ব্রাশ করাবে, তাহলে কোনো সমস্যা নাই। তো বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আপনার পেয়ারা, এই আপনার এই আখ, তারপরে এই টোস্ট বিস্কিট, শক্ত বিস্কিট, এগুলা খাবে, তাহলে আপনার বাচ্চার দাঁতগুলো টাইম মতো উঠবে। আর এতো আছে আপেল খাবে, কলা খাবে, তো ক্যালসিয়াম ট্যাবলেট খাইতে পারবে। আমরা যেমন এই পিরিয়ডে, এই করোনা পিরিয়ডে আমরা কোরাবন দিয়ে থাকি, ডেলি একটা খাবে। জিঙ্ক ট্যাবলেট দিয়ে থাকি। বাচ্চাদেরকেও আমরা ওই ওই জুনিয়র ট্যাবলেট আছে, ক্যালসিয়াম ক্যালপো জুনিয়র আছে, আপনার অস্ট্রোকেল জুনিয়র আছে, এগুলো বাচ্চাদেরকে আমরা দিয়ে থাকি। তো আপনার প্রশ্নের উত্তর, মোট কথা আমি যেটা বলবো, আমি সিনিয়র ডেন্টাল সার্জন হিসাবে ব্রাহ্মণবাড়িয়া জেলায় তো আমি সবচেয়ে সিনিয়র, আমার অভিজ্ঞতা অনেক বেশি। আমি মনে করি বাচ্চাদেরকে এই চকলেট, আইসক্রিম, টফি এগুলোতে বঞ্চিত করা ঠিক না। বেশি না দিলেন, কিন্তু বঞ্চিত করা ঠিক না তাদেরকে। তারা খাবে, তারা খাবে। ধন্যবাদ। তার মানে স্যার হলো মানে তারা খাবে, কিন্তু তারা কি বাচ্চারা ব্রাশ করলে তাহলে তো এই জিনিসটা থাকার কথা না। খাওয়ার পরে যদি তারা ব্রাশ করে। আরেকটা কথা বলবো আপনাকে, এই যে ব্রাশ করার যে টুথব্রাশ, টুথপেস্ট, বাচ্চাদের তো স্পেশালি ছোট টুথব্রাশ আছে, আর বাচ্চাদের জন্য স্পেশাল টুথপেস্টও আছে। বাচ্চাদের যে টুথপেস্ট পাওয়া যায় মার্কেটে, বিভিন্ন নাম পাওয়া যায়। আমরা দেখছি যে আপনার প্রোডেন্টাল বি জুনিয়র টুথপেস্ট, তারপরে কোডোমো টুথপেস্ট, আরো কি যেন আছে, এই ওইসব স্পেশালি ফর চিলড্রেন। ওই টুথপেস্ট গুলা ওরা ব্যবহার করলেই এদের দাঁতটা ভালো থাকবে। বড়দের টুথপেস্ট শিশুদেরকে না দেওয়াই ভালো। থ্যাংক ইউ স্যার। দর্শক, আমাদের অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কোরাবন্ডি, ডিল্যাঞ্জো এবং ফ্রি ম্যাক্সের সৌজন্যে। আর আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় আমাদের মেজবাউদ্দিন চৌধুরী স্যার, সিনিয়র ডেন্টাল সার্জন, ব্রাহ্মণবাড়িয়া। তো আপনাদের প্রশ্ন, কমেন্ট যদি থাকে তাহলে আমাদের কমেন্ট বক্স খোলা আছে, আপনারা সেখানে জানাবেন। প্রশ্ন চলে আসছে, একটা প্রশ্ন নিয়ে তারপর স্যার আবার অন্য প্রশ্নগুলোতে চলে আসবে। দর্শকের প্রশ্ন নেই স্যার। ওকে। একজন দর্শক ফয়েজ মাহমুদ, উনি লিখেছেন যে, ডিয়ার স্যার, আমার দাঁত ঠান্ডা জাতীয় কোনো জিনিস খেলে প্রচন্ড শিরশির করে, ব্রাশ দাঁতে লাগাতে পারি না, এখন কি করণীয়, দয়া করে যদি বলতেন স্যার। ধন্যবাদ। ওনাকে আপনার আমাদের টুথপেস্ট, টুথব্রাশ ভ্যারাইটিস টুথব্রাশ আছে, সব টুথব্রাশ ব্যবহার করতে হবে। ব্রাশ অবশ্যই করতে হবে, ব্রাশ ছাড়া যাবে না। আমরা বলে থেকে পাউডার নিষেধ, আপনার ছাই বা গোল দিয়ে দাঁত মাজা নিষেধ, ব্রাশ অবশ্যই, এর কোনো বিকল্প নাই। তো যদি শিরশির করে, তো নরম ব্রাশ আছে, সফট টুথব্রাশ বাজারে পাওয়া যায়, ওটা ব্যবহার করবে। আর কিছু ভিটামিন সি ট্যাবলেট খাবে, ক্যালসিয়াম কোরাবন্ডি ডেলি একটা খাবে, ভিটামিন সি বি ট্যাবলেট আছে, সিভালিন আছে, সিকন আছে, এই জাতীয় ট্যাবলেট ডেলি 2টা খাবে 15 দিন। এরপরে ডাক্তারের কাছে একবার চেক আপ করলে ভালো। অনেক সময় আমরা দেখি দাঁত ক্ষয় হয়ে গেছে বা ছিদ্র হয়ে গেছে, অ্যাডটিশন হয়ে যায়, ক্যারিজ হয়ে যায়, তখন আমরা এগুলো ফিলিং দিয়ে থাকি। আর
যদি ক্যাভিটি হয়, ক্যারিজ হয় বা অ্যাট্রিশন হয়, অবশ্যই ফিলিং করতে হবে। ফিলিং করতে হবে। আর যে ব্রাশ করার কথা বলছি, নরম ব্রাশ ব্যবহার করবে রাতে ঘুমানোর আগে, বিফোর গোয়িং টু বেড একবার, আর সকালে নাস্তার পরে আপনার ব্রেকফাস্ট, দুবেলা ব্রাশ করবে। সেন্সোডাইন টুথপেস্ট আছে, তারপরে আপনার এই জ্যাক টুথপেস্ট আছে, প্রোডেন্টাল বি টুথপেস্ট আছে, কোলগেট টুথপেস্ট আছে, পেপসোডেন্ট আছে। ওই জাতীয় টুথপেস্ট ব্যবহার করলেই মোটামুটি ইমপ্রুভ হবে। আর ছিদ্র যদি হয়, ক্ষয় যদি হয়, অবশ্যই ফিলিং করতে হবে, এর কোনো বিকল্প নাই। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, জি স্যার। স্যার এখানে এই দাঁত শক্ত রাখার জন্য ক্যালসিয়ামের ভূমিকা মানে কতটুকু? আসলে দেখুন, আমরা যে দৈনিক যে খাওয়া দাওয়া আমরা করে থাকি, আমাদের পা থেকে মাথা পর্যন্ত অল টাইপস অফ ভিটামিন আমাদের দরকার পড়ে। শুধু ক্যালসিয়ামকে বেশি জোর দেওয়া দরকার হবে না। আমরা যে শাকসবজি খেয়ে থাকি, মাছ খেয়ে থাকি, বিভিন্ন খাওয়া দাওয়ার মধ্যে আমরা ক্যালসিয়াম খাচ্ছি, এরপরও একটা সাপ্লিমেন্টারি হিসাবে একটা ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া ভালো। তাহলে আপনার দাঁতেরও উপকার হবে, আর আপনার এই বোন ফরমেশনে আপনার হেল্প হবে। তো আসলে আমরা যে খাওয়া দাওয়া করি, বাজারে কিন্তু ম্যাক্সিমাম জিনিস এখন আসল পাওয়া যায় না, নকল জিনিসে বাজার ভরে গেছে। আপনি একটা আপেল যদি কিনেন, আপেলটা দেখবেন যে 1 মাস রাখলেও আপেলটা নষ্ট হয় না। এই জন্য আমরা বলি, এখন মনে করেন যে আমাদের মুরব্বীরা এই দৈনন্দিন খাওয়া দাওয়া যা করছে সবগুলো আপনার একদম পিওর ছিল, 100% পিওর ছিল। এখন আমরা মাছ বলেন, দুধ বলেন, শাকসবজি তো আছেই, ম্যাক্সিমাম আপনার এই সত্যিকার ভাবে পিওর আমরা পাই না। এই জন্য আমরা বলে থাকি সাপ্লিমেন্টারি একটা ভিটামিন ক্যালসিয়াম খাওয়া ভালো। বিশেষ করে বয়স্ক যারা, তারা অবশ্যই খাওয়া উচিত। ক্যালসিয়াম ট্যাবলেট, তারপর জিঙ্ক ট্যাবলেট, অ্যান্টিঅক্সিডেন্ট, রেক্স ট্যাবলেট, এগুলো খাওয়া আসলে ভালো। আর এখন করোনার পিরিয়ডে দুধ খাবে, কলা খাবে, ডিম খাবে, এই এগুলো খাবে, ফ্রুট খাবে। হ্যাঁ, কারণ এটা আপনার বডি রেজিস্ট্যান্স ইমপ্রুভ করে। এগুলা বয়স্ক যারা, তারা অবশ্যই খাওয়া উচিত। ধন্যবাদ। আচ্ছা স্যার, কি কি ধরনের স্যার কি কি ধরনের সমস্যা নিয়ে রোগীরা আপনার কাছে আসে? মানে বেশি কি ধরনের, মানে হ্যাঁ, সেগুলো আপনাকে বেশি আমরা আসে? একবার বলেছি, বেশিরভাগই আপনার আজকে আমরা যে কয়েকজন রোগী দেখলাম, স্যার বেশিরভাগই দেখা গেল কি ওই আপনার ব্যথা নিয়ে আসছে। কেন ব্যথা হচ্ছে? দাঁত ছিদ্র হয়ে গেছে, অবহেলা, সময় মতো আসে নাই। এমন আবার বাচ্চার মারাও নিয়ে আসছে। বাচ্চাদের দেখা গেল আপনার এই নেগলিজেন্সির কারণে ইনফেকশন হয়ে গেছে, মারি ফুলে গেছে। মোট কথা, অপরিষ্কার যদি থাকে দাঁত, তাহলে আপনার দাঁতে ছিদ্র হবে, ক্যারিজ হবে, পালপাইটিস হবে, পেরিডন্টাইটিস হবে। এসব রোগ নিয়ে আসলে বেশি আসে। যদি ঠিক মতো ব্রাশ করে দুবেলা, তাহলে দাঁত এবং মুখের ম্যাক্সিমাম রোগ থেকে আপনার নিরাপদ থাকা যায়। ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ আপনাকেও। স্যার আরেকজন, মানে আমার একটা প্রশ্ন, সেটা হলো আপনার কাছে যে কি কি নিয়ম মানলে দাঁত মুখের রোগ থেকে মুক্ত থাকা যায়? স্যার, কি কি নিয়ম মানলে দাঁত ও মুখের রোগ থেকে মুক্ত থাকা যায়? ধন্যবাদ আপনাকে। আসলে আমি মাঝখানে একবার বলেছি আপনার হাউ টু ইউজ টুথব্রাশ, কিভাবে ব্রাশ ইউজ করতে হয়। আমাদের দেশের শিক্ষিত লোক যদি অনেকেই জানে না, ম্যাক্সিমাম জানে না। যদি রাতে ভাত খাওয়ার পরে ঠিক মতো ব্রাশ করে, আর একটু হালকা গরম পানি দিয়ে কুলি করে, সকালে নাস্তার পরে যদি ব্রাশ করে, একটু হালকা গরম পানি দিয়ে কুলি করে চা খায়, হ্যাঁ, তাহলে দেখা যায় কি
দাঁতের যে ক্যাভিটি হয়, ক্যারিজ হয়, তারপরে আপনার যে ইনফেকশন হয়, এই জিঞ্জাইভিটিস হয়, ম্যাক্সিমাম দাঁতের এবং মুখের রোগ থেকে আপনি ভালো থাকবেন। তবে হ্যাঁ, 6 মাস অন্তর সবাইকে দাঁত চেক আপ করানো উচিত। এবং আমি সপ্তাহে একদিন ফ্রি চেক আপ করি, শনিবার দিন। শনিবার সকালবেলা আমি ফ্রি চেক আপ করি। চেক আপ করলে আপনার চেম্বারে জানতে পারলাম, আপনার চেম্বারে এটা কি করা হয়? এটা আপনার চেম্বারে, হ্যাঁ আমার চেম্বারে সকাল শনিবার দিন সকাল 10টা থেকে একটা আমি ফ্রি আপনার এই চেক আপ করে দিই, কনসালটেশন ফিস নেই না। এবং দিস ফর অল, নট ফর পুয়ার পেশেন্ট, সবার জন্য এটা ব্রাহ্মণবাড়িয়ার সবার জন্য। অন্য জেলার লোক আসলে কি তারা পারবে? আচ্ছা, ঠিক আছে স্যার, যে কেউ আসুক, নট ফর পুয়ার পেশেন্ট, দিস ইজ ফর অল। আমি শনিবার দিন সকাল 10টা থেকে একটা আমি ফ্রি রোগী দেখে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে, হ্যাঁ বলুন প্লিজ। একটা প্রশ্ন, সেটা হলো হাট বাজারে দাঁত সাদা করার জন্য বিভিন্ন ঔষধ পাওয়া যায়। আমি সেদিন দেখলাম এই যে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে যে তারা দাঁত সাদা করার জন্য ঔষধ বিক্রি করছে, সেগুলো কতটুকু নিরাপদ? এটা আসলে মোটেই সায়েন্টিফিক না। এটা আসলে আপনি এরা যে একটা মেডিসিন হয়তো দিয়ে থাকে বা একটা পাউডার দিয়ে থাকে, একটা মেডিসিন দিয়ে থাকে, আপনি যদি ইউজ করেন দাঁতগুলো সাদা হবে। কিন্তু আবার 3-4 দিন পরে দেখবেন যে ওই আগের অবস্থায় ফিরে গেছে। তো এই ওষুধ যদি আপনি ব্যবহার করেন, দাঁত সাদা করার করেন, এই মাঝে মধ্যে করেন, দাঁতের জন্য এটা খুবই ক্ষতিকর। কারণ দাঁতের 3টা লেয়ার আছে আপনার, এনামেল, ডেন্টিন এবং পাল্প। এনামেলটা লস হয়ে যাবে ওই মেডিসিনের, ওই যদি পাউডার হয় তাহলে আপনার দাঁত আঙ্গুলের ঘষায়, হাতের আঙ্গুলের ঘষায় আস্তে আস্তে আপনার অ্যাডচিশন হয়ে যাবে। অ্যাডচিশন হলে আপনার দাঁতে শিরশির করা শুরু হবে, ঠান্ডা পানি ধরবে, চা খাইলে ধরবে, এবং এটা সে বুঝতে পারবে না এই কারণে এটা হয়েছে। তো এইগুলো ব্যবহার করা মোটেই ঠিক না। আরেকটা কথা মনে রাখবেন, অনেকে মনে করে যে আমার দাঁতগুলো সাদা করে দেন। তো দাঁত তো আসলে নর্মালি হইলো আপনার ক্রিম কালার, নট হোয়াইট। আপনি পিঙ্ক কালার, দাঁত পিঙ্ক কালারের হয়, ক্রিম ইয়েলো কালার, ক্রিম দুধের স্বর, হ্যাঁ দুধের স্বর, ক্রিম ইয়েলো কালার। আপনি ফর্সা মানুষ, আপনার দাঁত সুন্দর লাগবে না। আমি শ্যামলা মানুষ, আমার দাঁত সুন্দর লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খেয়াল করবেন, শ্যামলা মানুষের দাঁতগুলা এই লাগবে, সাদা সাদা লাগবে, কারণ তো শ্যামলা। আপনি তো ফর্সা, আপনার দাঁতগুলা কিন্তু এই এত সুন্দর লাগবে না, দাঁতগুলা এত সাদা লাগবে না, বুঝছেন? হ্যাঁ, একটা কথা বলি আপনাকে, অনেক সময় দেখা যায় অনেক ছেলে মেয়ে ইন্টারভিউ দিবে, অনেক ছেলে মেয়ের আপনার বিয়ে শাদীর ব্যাপার থাকে, তখন আমরা আমাদের কাছে স্পেশাল টাইপ অফ মেডিসিন আছে, আমরা তখন ওই মেডিসিন দিয়ে দাঁতগুলো আমরা সাদা করে দিই। যেটুকু সম্ভব সাদা হয়, অনেক সাদাই হয়। তো এটা আবার বেশি দিন থাকবে না, স্পেশালি ফর ইন্টারভিউ এই কাজগুলো আমরা করে থাকি। জি স্যার। স্যার একটা দর্শক প্রশ্ন করেছে আপনাকে, যে হুমায়ুন সুমন স্যার, মুখের দুর্গন্ধ দূর করার জন্য করণীয় কি, পরামর্শ চাই। আসলে বুঝতে হবে মুখের দুর্গন্ধ কেন হয়। মুখের দুর্গন্ধ হয় বিভিন্ন কারণ, বেশ কয়েকটা কারণে। যেমন মনে করেন মাড়িতে গামে যদি ইনফেকশন হয় দুর্গন্ধ হবে। দাঁতের গোড়ায় যদি স্টোন, ক্যালকুলাস ও ময়লা জমে থাকে দুর্গন্ধ হবে। পেশেন্টে যদি আপনার হাইপার অ্যাসিডিটি থাকে, গ্যাস্ট্রিক থাকে, তাহলে তার মুখে ব্যাড স্মেল, দুর্গন্ধ হবে। তো একটা কথা করতে হবে যে আমরা যে মাউথওয়াশ বাজারে পাওয়া যায়, আপনার এই ভায়োডিন আছে, ওরোক্লিন আছে, লিস্টার মাউথওয়াশ, তো এটা আমরা এরকম হলে বলে থাকি যে আপনি
রাতে শোয়ার আগে একটু হালকা গরম পানি আর 2 চামচ ওষুধ মিশিয়ে কুলি করবেন, তাহলে মুখটা ফ্রেশ লাগবে। এবং সকালে নাস্তার পরে যদি কেউ অফিসে যায়, ব্যবসা যায় বা কোথাও গেল, ওই সকালেও নাস্তার পরে একটু করবে, ব্রাশ করবে আর হালকা গরম পানি আর মাউথ ওয়াশ দিয়ে কুলি করবে, তারপরে যাবে। ওয়ান থিং। সেকেন্ডলি, যদি আপনার গাম ইনফেকশন থাকে আর মাড়িতে স্টোন থাকে, স্কেলিং করতে হবে। স্কেলিং আর ডাক্তারি ভাষায় আমরা বলে থাকি স্কেলিং করতে হবে। আসলে এটা দাঁতের আশেপাশে যে ময়লা আছে, স্টোন আছে, পাথর আছে, এগুলো পরিষ্কার করতে হবে। আমাদের স্পেশাল স্কেলার মেশিন আছে, আপনার আলট্রাসোনিক মেশিন আছে। এটা খুব একটা ব্যথা পাওয়া যায় না। এই আপনার স্প্রের মতো আস্তে আস্তে দাঁতের গোড়ায় যদি আমরা একটু ক্লিক করি, তাহলে ময়লাটা উঠে যায়। আর কিছু ওষুধ দিয়ে থাকি, তাহলে আপনার 3 দিন পরে দেখবে যে তার মুখে কোনো দুর্গন্ধ নাই। এবং স্কেলিং মাস্ট। যদি দাঁতে ময়লা জমে, পাথর জমে, স্টোন জমে, ক্যালকুলাস জমে, ব্যাকটেরিয়ার প্লাগ, দাঁতগুলো স্কেলিং করলে কিছু ওষুধ খাওয়ার পর দেখা যাবে 3 দিনে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার আপনাকে। স্যার থ্যাংক ইউ স্যার। অনেক দর্শক আপনাকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছে, প্রশ্ন আছে, থ্যাঙ্কস গুলো আগে নিয়ে নিই। একজন লিখেছেন যে ডিয়ার স্যার নাইস প্রোগ্রাম। আরেকজন লিখেছেন নাইস প্রোগ্রাম স্যার। তারপর আরেকজন লিখেছেন নাইস প্রোগ্রাম। তারপর আরেকজন লিখেছেন এখানে নুরুল আমিন, থ্যাঙ্কস টু নুবিস্টা ফার্মা। তারপরে আরো আছে নাম হচ্ছে বিপ্লব মহন্ত, নাইস প্রোগ্রাম, সবাই নাইস প্রোগ্রামই দিচ্ছে। তারপর আরেকজন লিখেছেন দেওয়ান সত্যজা, আমার আঁকা বাঁকা দাঁত সোজা করার উপায় কি উনি বলেছেন। আঁকা বাঁকা দাঁত আপনার আমাদের অনেক ডাক্তারের চিকিৎসা করে থাকে, তবে আমি বলবো প্রপার ডক্টরের কাছে যাওয়া উচিত। অর্থোডন্টিস্ট যারা আছে, স্পেশালি তাদের ডিগ্রি আছে আলাদা, অর্থোডন্টিক ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ডিপার্টমেন্টের ডাক্তার যারা, তাদের সাথে যোগাযোগ করলে চিকিৎসাটা স্ট্যান্ডার্ড হবে, ভালো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে একটু ব্যয়বহুল চিকিৎসা। আচ্ছা স্যার, এর আগের প্রশ্নে মানে একটা প্রশ্ন দর্শক করেছিল যে দাঁতের দুর্গন্ধ নিয়ে, তারপর আপনি ওটা অ্যান্সার দিয়েছেন। তার মধ্যে স্যার আপনি বলছিলেন যে স্কেলিং এর কথা, স্কেলিং করার জন্য এটা আসলে কতদিন পর পর করলে ভালো হয়? এটা কি কোনো ক্ষতি আছে কি? এটা কোনো ক্ষতি কি আছে? এটা আপনাকে বলি, এটা ভেরি ইম্পর্টেন্ট। অনেকে মনে করে যে বারে বারে স্কেলিং করলে দাঁত নষ্ট হয়ে যায়। হ্যাঁ, অনেক পেশেন্ট বলেন না দাঁত ওয়াশ করবো না। হ্যাঁ, বিষয়টা হলো যে আপনার ভালো ওরাল হাইজিন মেনটেন করবে, সে আপনার ধরেন 2 বছর পরে করলেও চলবে। আর যে ভালো ওরাল হাইজিন মেনটেন করে না, ভাত খাওয়ার পরে অলসতা করে শুয়ে পড়লো, তাকে আপনার 3-4 মাস পর স্কেলিং করতে হবে। কারণ সে তো এই প্রপারলি ব্রাশ করে না। এই জন্য আমরা বলি 6 মাস পর চেক আপ করাতে হয়, ডাক্তার আপনাকে অ্যাডভাইস দিবে। আমি সাধারণত স্কেলিং যাদের করি, যেভাবে আমি অ্যাডভাইস দিই, ম্যাক্সিমাম রোগী মেনটেন করে এবং 1 বছরের আগে আর স্কেলিং করা লাগে না। বেশিরভাগই দেখা যায় 2 বছর পরে, 3 বছর পরে স্কেলিং করতে হয়। আর যারা আপনার অবহেলা করে, তাদের 6 মাস পরেই করতে হয়। আরেকটা কথা বলি আপনাকে, যে ডায়াবেটিক পেশেন্টদের অন্তত 6 মাস পরে পরে হালকা স্কেলিং করা ভালো। কারণ ডায়াবেটিক পেশেন্টের দেখা যায় কি, আপনার বেশিরভাগই আপনার ড্রাইনেস অফ দ্য মাউথ, মুখ শুকায় আসে। মুখ যদি শুকায় আসে, আমাদের মুখে যে স্যালাইভা আঠালো, এতে করে দাঁতের আশেপাশে ময়লাটা বেশি জমে ডায়াবেটিক পেশেন্টের। 6 মাস পরে পরে দাঁত যদি স্কেলিং করে, তাহলে দাঁত হেলদি থাকবে। ডায়াবেটিক পেশেন্টের দেখা যায় বেশিরভাগ দাঁত নড়ে যায়। যদি আপনার স্কেলিং করে, গাম হেলদি থাকবে, দাঁতগুলো মজবুত থাকবে। ধন্যবাদ স্যার আপনাকে।
স্যার একটা বড় একটা প্রশ্ন আছে এখানে। আনোয়ার হুসাইন আহ, বাবুল উনি লিখেছেন যে আসসালামু আলাইকুম স্যার, আমি একজন সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার। আমার একটা সমস্যা হচ্ছে যে হরিজেন্টালি ইমপ্যাক্টেড থার্ড মোলারের মাঝে মাঝে সেকেন্ড অ্যান্ড থার্ড মোলার এর ইন্ট্রাডেন্টাল স্পেস এ রুটি বা বিস্কিট খাওয়ার পর একটু লেগে থাকলে ব্যথা করে। ডেন্টিস্ট বলেছে দাঁত ফেলে দিতে। আমি জানতে চাচ্ছি দাঁত ফেলা ছাড়া যদি আমি নিয়মিত এই স্পেসটা পরিষ্কার রাখি তাহলে কি দাঁত না ফেলে রাখা যাবে? যেহেতু আমার তেমন কোনো সিমটম নাই। আমার এক্সরেটা কমেন্টে সংযুক্ত করলাম, দয়া করে জানালে উপকৃত হব। উনি এই প্রশ্নটা স্যার করেছেন। ধন্যবাদ। এরকম পেশেন্ট আমরা প্রায় পেয়ে থাকি। আসলে একটা কথা বলছি, আপনার হরিজন্টালি প্লেস, আমরা এরকম বলে থাকি যারা দাঁত ফেলতে চায় না, আপনি পরিষ্কার রাখেন, যতদিন চলুক, যখন আপনার অসুবিধা হয় তখন ফেলে দিবেন। এবং আমরা অ্যাডভাইস করব, আমি এজ এ সিনিয়র ডেন্টাল সার্জন অ্যাডভাইস করব, যদি যখনই অল্প সমস্যা হয় তখনই এটা ফেলে দেওয়া ভালো। এই কথাটা আমি বলছি, আমার কথাটা স্ট্যান্ড হবে। এই পেশেন্ট যদি ঢাকা যায়, দেশের বাইরেও যায়, আমি যে কথা বলছি ইনশাল্লাহ যত বড় ডাক্তার দেখাক এই কথাই বলবে, ফেলে দিবে, পার্মানেন্টলি সে নিরাপদ হয়ে গেল। আর যদি না ফেলে ভবিষ্যতে 3 মাস 4 মাস 6 মাস পর এটা ইনফেকশন হওয়ার পসিবিলিটি থাকে। তো যদি ওরাল হাইজিন ভালো করে মেনটেন করে, আপাতত হয়তো ভালো থাকবে, কিন্তু ইন ফিউচারে ভবিষ্যতে এটা ওনাকে কষ্ট দিবেই। তো সবচেয়ে উত্তম হইলো ডিসিশন এক্সট্রাকশন, ওটাই ফেলাই সবচেয়ে উত্তম। তাড়াহুড়া দরকার নাই, যতদিন চলুক। মানে এটা উনি যেটা করতে পারে যে উনি পরিষ্কার করতে থাকবে, যখনই খাবার ওখানে লেগে থাকলো তখন ওটা পরিষ্কার করলো, তারপর হয়তো একটা সময়ে যদি মানে সিদ্ধান্ত নিতে পারে যে এখন ফেলা যেতে পারে, এটা বলতে চাচ্ছি। কিন্তু সব থেকে বেটার যেটা সেটা হলো ফেলে দেওয়া উচিত, মানে ভালো হয় নাকি স্যার? এটা উচিত। আজকেও আমি এরকম 3 জন রোগী দেখলাম। আর বিশেষ করে আপনার মহিলাদের আক্রান্তদের সমস্যাটা বেশি হয়। কারণ হলো কি জানেন, দাঁত আমাদের 32টা, বেশিরভাগ মহিলার দেখা যায় দাঁত 30টা, 29টা, 31টা, 32টা ধরেন 20%। আমরা বলে থাকি মানুষের দাঁত 32টা, সবাই বলে 32টা, আসলে ঠিক না। দাঁত হলো 52টা। ওই যে বললাম বাচ্চাদের 20টা, আপনি কি 20টা বাদ দিবেন? 20টা আপনার হিসাব আনবেন না? 20টা আর বড়দের 32টা, এটা 52টা দাঁত। আমার একদম অথচ যে বলে যে 32টা দাঁত, মানে আবার বলে কিছু জায়গায় প্রচলন আছে যে 32টা দাঁত যদি কারো থাকে, সে যদি কোনো কমেন্ট করে সেটা নাকি ঠিক হয়। তোমার হলো 32টা দাঁত, তোমার যেটা বলবো সেটাই সঠিক হয়, এরকম একটা আমি শুনেছি আর কি। হ্যাঁ, অনেকে এমনিও আপনার হাসি ঠাট্টা করে বলে, আরে ডেন্টাল সার্জন, দাঁত তো 52টা, রুগী তো কম বেশ আসবেই। আসলে একজন রুগীতে একদিন না, সেভারাল ডে আসতে হয়। বলেন, আরেকটা কি প্রশ্ন বলুন প্লিজ। প্রশ্ন স্যার এখানে উনি লিখেছেন, বিদ্যুৎ আলী স্যার, আমার দাঁত হলুদ দেখায়, ব্রাশ করার সময় দাঁত দিয়ে রক্ত বের হয়, এক্ষেত্রে আমার করণীয় কি? আচ্ছা, এক নম্বর হলো রক্ত বের হয়, এটা আপনার স্কেলিং করতে হবে, কিছু ওষুধ খেতে হবে, মাউথ ওয়াশ ব্যবহার করতে হবে, তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর যে হলুদের ব্যাপারটা আসলে বিভিন্ন কারণে দাঁত হলুদ হয়। এটা দেখলে আমরা বুঝতে পারি কেন তার হলুদ হয়েছে। মনে করেন যে ছেলেমেয়েরা খেলাধুলা করার সময় হঠাৎ করে ব্যথা পায়, দাঁতের মধ্যে ব্যথা পায়, সামনের দাঁতে বিশেষ করে সামনে যদি ব্যথা পায়,
তো প্রথম প্রথম অল্প ব্যথা, একটু কষ্ট পায়, 1 দিন 2 দিন 3 দিন পরে আস্তে আস্তে ব্যথাটা চলে যায়। বাট এই এই যে ব্যথাটা হিস্টোক্রোমা, এটা আপনার দেখা যায় 6 মাস পরে, 1 বছর পরে দাঁতের ভিতরে যে পাল্প থাকে, আমি আপনাকে আগেও বলছি 3টা দাঁতের ইয়ে থাকে, এনামেল, ডেন্টিন, পাল্প। দাঁতের ভিতরে পাল্প থাকে, পাল্পে আপনার ইনফেকশন হয়ে যায়, পালপাইটিস হয়ে যায়। পাল্পটা হলো একদম হোয়াইট, পাল্পটা একদম হোয়াইট। যখন এটা ইনফেকশন হয়ে যায় তখন এটা আপনার আস্তে আস্তে হলদে হয়ে যায়, আস্তে আস্তে এটা হলদে হয়ে যায়। তখন আমরা বলে থাকি যে রুট ক্যানাল করতে হবে, যেমন ক্যাপ লাগানো লাগবে, দিস টাইপ অফ পেশেন্ট। আরেকটা বলি আপনাকে, গ্রামগঞ্জে অনেক সময় ওই যে বললাম যে আপনাকে একটু আগে, প্রেগনেন্ট লেডি, ওরা অনেক সময় মনে করেন যে রিসেন্টলি হইলো, তো প্রেগনেন্ট লেডি টেট্রাসাইক্লিন ক্যাপসুল খাইলো। টেট্রাসাইক্লিন ক্যাপসুল যদি খায় তাহলে পেশেন্টের ওই তার বাচ্চা জন্ম হওয়ার পরে 6 মাস পরে, 1 বছর পরে, 5 বছর পরে, 10 বছর পরেও হইতে পারে টেট্রাসাইক্লিন পিগমেন্টেশন বলি আমরা, টেট্রাসাইক্লিন পিগমেন্টেশন, দাঁতগুলো একটু হলদে হলদে আস্তে আস্তে হয়ে যায়। ওইসব ক্ষেত্রেও আমরা ওই ক্যাপ লাগানোর জন্য অ্যাডভাইস দিয়ে থাকি। এখন প্রশ্ন হলো, কয়টা দাঁত হলো, কয়টা দাঁত ডিসকালারেশন? যদি আপনার সামনের দাঁতগুলো হয়তো সহজ, আর যদি পিছনেও হয়, পিছনের দাঁত তেমন কিছু করার দরকার নাই। সামনের অ্যান্টিরিয়র দাঁত, কথা বলে হাসি দিলে বিশেষ করে আপনার 8-10টা দাঁত দেখা যায়, কথা বললে হাসি দিলে 8-10টা দাঁত দেখা যায়। এখানের মধ্যে যে দাঁতগুলা চোখে পড়ে ওগুলো ক্যাপ করে নেওয়া ভালো। আর এটাও ঠিক, এরকম পেশেন্ট আমরা প্রায় পাই, সেরকম ব্যথা বেদনা হয় না, বাট কথা বললে হাসি দিলে দেখতে খারাপ লাগে। এই জন্য এই পেশেন্টের মন খারাপ থাকে যে আমার দাঁতটা ডিসকালার হয়ে গেছে, আমি প্রাণ খুলে হাসতে পারি না। তো এদেরকে আমরা এরকমই বলবো, বিভিন্ন কারণে ডিসকালার হয়ে থাকে। অনেকে আপনার পান সুপারি খায়, তাদের দাঁত ডিসকালার হবে। যেন আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে পানিতে আয়রন বেশি, তারও একটু ডিসকালার হবে। এই জন্য আমরা বলি ফিল্টারের পানি ব্যবহার করা ভালো, তাহলে এত ডিসকালার হয় না। তো এই জন্য আপনার কারণ কি কারণে ডিসকালারেশন, এর উপরে আপনার ভিত্তি করে চিকিৎসা হবে। জি স্যার। বললাম আপনাকে, ওটা তো বললামই আপনাকে, ওই ব্লিডিং হয়, রক্ত আসে, যেটা গাম ব্লিডিং। অনেকে বলে আমার দাঁত দিয়ে রক্ত আসে, দাঁত দিয়ে কোনো সময় রক্ত আসে না, রক্ত আসে গাম দিয়ে, মারি দিয়ে, গাম দিয়ে। হ্যাঁ, গাম দিয়ে। হ্যাঁ, অনেক পেশেন্টে আসে, 10 জনের মধ্যে 8 জনে আসে বলে আমার দাঁতি দিয়ে রক্ত আসে। দাঁতি দিয়ে রক্ত আসে না, রক্ত আসে মারি দিয়ে, গাম দিয়ে। ইনফেকশন কারণে রক্ত আসে, ওই ব্যাড স্মেল হয়। তো এই এগুলা স্কেলিং মানে মাস্ট। স্যার আমি থ্যাংক ইউ স্যার। আমি যেটা একটা প্রশ্ন আমার জানতে চাচ্ছি আপনার কাছে, সেটা হলো যে মানে আমরা সবসময় মনে করি ডেন্টিস্ট মানে হলো আপনাদের কাছে রুগীরা আসে দাঁতের সমস্যা নিয়ে, সবাই জানে। মুখের চিকিৎসা, মুখের কি কি প্রবলেম নিয়ে আপনার কাছে আসে? অথবা আমরা এটাও হতে পারে একটা যে আমাদের রুগীরা বুঝতে পারছে না যে মুখের চিকিৎসা সমস্যা হলে ডেন্টিস্টের কাছে যেতে হবে, অথবা অন্য জায়গায় যাচ্ছে তারা। কি কি ধরনের মুখের চিকিৎসা হলে এই ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনি একটা সুন্দর প্রশ্ন করছেন। দেখুন, ওই যে আক্কেল দাঁতের ব্যাপারে বললাম, ম্যাক্সিমাম পেশেন্ট যখন আপনার আক্কেল দাঁতের ওঠার সময় হয় 17 থেকে 21 বছর বা একটু বেশি হইতে পারে, ব্যথা বেদনা হয়, মারি ফুলে যায়, তারা আমাদের কাছে ধরেন আমাদের কাছে 40% আসে। 60% পেশেন্ট চলে যায় ইএনটি স্পেশালিস্টের কাছে। ইএনটি স্পেশালিস্ট আপনার ওই অ্যান্টিবায়োটিক দেয়, পেন কিলার দেয়, ওষুধপত্র মাউথ ওয়াশ দেয়, দেওয়ার পরে তারা আমাদের কাছে রেফার করে, কারণ দাঁত তুলতে হবে, আক্কেল দাঁত তুলতে হবে। তো আমরা খুব কষ্ট পাই যখন পেশেন্ট আপনার আমাদের পেশেন্ট অন্য ডাক্তারের কাছে গিয়ে হয়রানি হয়, আমাদের খুব কষ্ট লাগে।
তো এই জন্য দেখা যায় এই প্রপার ডাক্তারের কাছে আসা উচিত। এনটির যদি হয় এনটির কাছে যাবে, ডেন্টাল সার্জন কাছে আসবে। আমাদের কাছে আসে দেরিতে, এতে পেশেন্টের সাফার হয়। আমরা এমনও দেখেছি জেনারেল ফিজিশিয়ান যারা আছে, প্রাইভেট প্র্যাকটিশনার বা গভর্নমেন্ট ডক্টর আছে, আজকালতে প্রবলেম হলে তারা তাদের কাছে যায়, তারা অ্যান্টিবায়োটিক দেয়। এমনকি আমি এমনও পেয়েছি সার্জারি ডাক্তাররা আপনার সার্জারি করে হাই অ্যান্টিবায়োটিক ইনজেকশন ফর্মে দেয়, ওষুধ খেয়ে ভালো হয়ে যায়, আবার রিকারেন্ট হয়, আবার ইনফেকশন হয়, আবার আপনার মারি ফুলে যায়, পেশেন্ট হা করতে পারে না। কিন্তু অনেক পরে আমাদের কাছে আসে। আর আপনি মানে অবাক হবেন, শুনলে হাসবেন। আমার গ্রামের বাড়িতে আমার পাশের বাড়ির একটা ছেলে, হ্যাঁ, শহরে একজন সার্জারি ডাক্তারের কাছে সে 2 মাস তার কাছে চিকিৎসা করছে, ওষুধ খায়, ওই বাইরে দিয়ে সার্জারি করে দেয় এক্সটার্নালি, আবার হয়। তো এইভাবে সে সেপারেট টাইম ওনার কাছে যাওয়ার পরে একজন বলছে যে এই তুমি ডাক্তার মেজবাউদ্দিন সাহেবের কাছে যাও। আমার কাছে আসলো, আসার পরে আমি তাকে অ্যান্টিবায়োটিক দিলাম, ওষুধ দিলাম, দিয়ে 2 দিন পরে তার দাঁতটা ফেলে দিলাম। যত চিকিৎসাই করো এটা ভালো হবে না। দাঁত না ফেললে দাঁতের গোড়ার মধ্যে যে ইনফেকশন হয়ে গেছে, যত লেট হবে এটা সিস্ট হয়ে যাবে, এটা টিউমার হয়ে যাবে। তো পরে দাঁতটা ফেলানোর পরে পেশেন্ট ভালো হয়ে গেল, কিন্তু বাহিরে এখানে একটা দাগ পড়ে গেল, পেশেন্টের দাগ পড়ে গেল, স্পট পড়ে গেল। তো এই পেশেন্টের, আপনি তো আমার চেম্বারেও আসেন, আমার চেম্বারে এই পেশেন্টের ছবি আছে, বিফোর ট্রিটমেন্ট, আফটার ট্রিটমেন্ট। তো পেশেন্ট আসলে আমাদের কাছে ওই এই ধরনের পেশেন্ট আসে, আপনার মনে করেন যে অনেক সময় যারা বিড়ি সিগারেট খায় তাদের আপনার লাইকেন প্ল্যানাস হয়, আপনার দাঁত ডিসকালার হয়, ওরাল ক্যান্সার হয়, আপনার দেখা যায় অনেক প্রেগন্যান্ট লেডি আপনার ইউপিলিস হয়ে থাকে, এগুলো আমরা সার্জারি করে থাকি। প্যারালাইটিস পেশেন্ট আমাদের কাছে আসে, তো আসলে অবস্থা বুঝে চিকিৎসা দিতে হয়। এই বেশি আসে আপনার ক্যারিজ নিয়ে, ক্রনিক জিঞ্জিভিটিস নিয়ে, পেরিওডন্টাইটিস নিয়ে, এরকম। তো বিশেষ করে আমরা বাচ্চাদের ব্যাপারে একটা কথা বলছি। অনেক বাচ্চার গার্জিয়ান বাবা থাকে বিদেশে, বাচ্চার মারা আসলে ভালো যত্ন নেয় না। আমি এই ব্যাপারে বাচ্চার মাকে বেশ শক্তভাবে বলেই যে আপনি বাচ্চার বাবা টাকা পাঠায়, আপনি ভালো বাজার করেন, বেড়ান, কিন্তু বাচ্চার যত্ন নেন না আপনি। তো অনেকে বলে যত্ন নেই, অনেকে বলে যত্ন নেই নামনো। আপনি ডাক্তারের কাছে তো আপনি মিথ্যা বলা চলবে না, দেখেন আপনার কি অবস্থা। আপনি যদি যত্ন নিতেন, ঠিক মতো দেখাশোনা করতেন, তাহলে বাচ্চারা এরকম হতো না। তো আমরা এটাই বলি, চেক আপ করাতে হয়, চেক আপ করাতে হয়। কিছুদিন আগে আপনার একটা পেশেন্ট আমার কাছে আসছে, এটা বয়স্ক পুরুষ মহিলাদের জন্য এই কথাটা ভালো করে জানা থাকা দরকার। বয়স যখন হবে তখন দাঁত আপনার অনেক দাঁত ধারালো হয়। একটা দাঁত ছিদ্র হইলো, এটা চিকিৎসা করলো না, দাঁতটা আস্তে আস্তে ভেঙে এটা আপনার একদম নাইফের মতো হয়ে গেল, ছুরির মতো হয়ে গেল। এইটা সেপারেট টাইম জিহ্বার মধ্যে লাগতে লাগতে ওইখানে একটা আলসার হয়ে যায়, আলসার হয়ে যায়। তো এই আলসারটা যদি ট্রিটমেন্ট না হয় তাহলে এখান থেকে আপনার ক্যান্সারের রূপ নিতে পারে। তো একটা পেশেন্ট, আমার ম্যাক্সিমাম পেশেন্টই ভালো হয়ে গেছে ইনশাল্লাহ, এরকম সমস্যা নিয়ে যারা আসছে। একটা পেশেন্ট এই কন্ডিশন দেখে আমি ভয় পেয়ে গেছি। তো সেই একই অবস্থা, ইএনটি ডাক্তার কাছে চিকিৎসা করাইছে, পরে ওনারা বলে দিচ্ছে তো আপনি ঢাকা যান, গিয়ে আপনি ওই ইঞ্জেকশন দিয়ে ওই মাংসটা আপনার কাটতে হবে, অপারেশন করতে হবে, বায়োপসি করতে হবে। আমার কাছে আসার পরে আমি বললাম যে আপনি ঢাকা যান, আর যদি আপনি আমার উপরে আস্থা রাখেন তা দাঁত 2টা ফেলে দেন।
মানে ভালো হয়ে যাবেন। তো পেশেন্ট বলে, স্যার আমার এই দাঁত এই দুটা দরকার না, আমি এমন ওইদিকে খাইতে পারি না। পরে আপনার দাঁত দুটা ফেলে দিলাম, ভালো অ্যান্টিবায়োটিক দিলাম। 7 দিন পরে পেশেন্ট আসলো সেলাই কাটতে। পেশেন্ট খুব খুশি, স্যার আমি বাঁচলাম। ঢাকা গেলে আমার অনেক হয়রানি হইতো, অনেক প্যারাশানি হইতো, বায়োপসি করতো। আমি আল্লাহর রহমতে আমি মুক্তি পাইলাম। আমাদের খুব ভালো লাগে, পেশেন্টটা যখন ভালো হয়ে যায়, আপনার ওই ইনফেকশনও সব ঠিক হয়ে গেছে। কারণ একটা আপনি খেয়াল রাখবেন, একটা ধারালো দাঁত যদি বারবার জিহ্বার মধ্যে আঘাত লাগে, এই দাঁতটা ইনফেকশন হবেই, আলসার হবেই। তো অল্পতেই যদি ধরা পড়ে, তাহলে দাঁতও ফেলতে হয় না, আলসারও ঠিক হয়ে যায়। ধন্যবাদ বিপ্লব সাহেব। ধন্যবাদ স্যার আপনাকে সুন্দর করে প্রশ্নের অ্যান্সার করার জন্য। স্যার প্রশ্ন করছেন যে ডাক্তার মিস্টার মাহবুবুল, উনি, স্যার ডিউরিং প্রেগনেন্সি ডেন্টাল ফিলিং ইজ ইট পসিবল হ্যাভ এনি সাইড ইফেক্ট? উনি বলতে চাচ্ছেন যে সাইড ইফেক্ট আছে কি ওনার প্রেগনেন্ট মানে প্রেগনেন্সিতে ফিলিং করতে চায় ডেন্টাল। হ্যাঁ, না ফিলিং করা স্কেলিং করা কোনো সমস্যা না। ফিলিং করতে পারে, স্কেলিং করতে পারে, রুট ক্যানালও করতে পারবে। সমস্যাটা হলো আপনার অনেক প্রেগন্যান্ট লেডি যারা এদের অনেক সময় দেখা যায় ইউপিলিস হয়, তারপরে দাঁত ফেলতে হয়, এগুলো সমস্যা। আমরা এই ধরনের সমস্যা হলে আমরা যতটুকু পারি ওষুধ দিয়ে আপনার ট্রিটমেন্ট করে এই পিরিয়ডটা পার করতে চাই। আর ফিলিং করতে চায়, নো প্রবলেম, করতে পারবে। আচ্ছা, তাদের ব্যথা নিয়ে আসলে আপনারা কি ধরনের পেইন কিলার তাদেরকে দিয়ে থাকেন? ব্যথা তো বিভিন্ন রকমের ব্যথা হয়। যেমন মনে করেন যে একটা দাঁতের যদি নর্মাল মাইল্ড পেইন হয়, তাহলে সিম্পল প্যারাসিটামল দিয়ে থাকি, একটা মাইল্ড অ্যান্টিবায়োটিকও দেই। আর যদি আপনার আক্কেল দাঁতের প্রবলেম নিয়ে আসে, ব্যথা নিয়ে আসে, তখন আমরা ইয়েতে চলে যাই, এই ন্যাপ্টোসিন আছে, ন্যাপ্রক্স আছে, ন্যাপ্টোসিন আছে। তারপরে আপনাদের একটা ওষুধ আছে এসিক্লোফেনাক, কি নাম যেন বলে গেলাম, এসিক্লোফেনাক এসিক্লোফেনাক দিয়ে থাকি। তো আপনার ওই তো ফ্লেক্সি আছে, মারবেন আছে, এগুলো আমরা দিয়ে থাকি। এগুলো আপনার সাথে আবার পেশেন্ট যদি হাঁ করতে কষ্ট হয়, তাহলে আপনার মাইলক্স আছে, এগুলো দিয়ে থাকি। আর মাউথ ওয়াশ মাস্ক, ভালো অ্যান্টিবায়োটিক মাস্ক, সাথে ভিটামিন সি, ক্যালসিয়াম ট্যাবলেট দিয়ে থাকি। থ্যাংক ইউ স্যার। স্যার একজন নুরুল আমিন সাহেব, উনি প্রশ্ন করেছেন যে একটা ব্রাশ কতদিন ব্যবহার করা যাবে, মানে কয় মাস অথবা দিন ব্যবহার করা যাবে? এটা নুরুল আমিন সাহেব, ওনাকে ধন্যবাদ। কারণ আমরা অনেকেই জানি না একটা ব্রাশ কতদিন ব্যবহার করতে হবে। ব্রাশটা আপনি নিজেও বুঝবেন, ব্রাশের যে ফাইবার আছে, এই ফাইবারগুলো দেখতে অনেকটা বোঝা যায় এটা কি ব্লান্ট হয়ে গেল। তো আমরা সাধারণত বলি যে 3-4 মাস ব্যবহার করা যেতে পারে। 3-4 মাস পরে ব্রাশ চেঞ্জ করাই ভালো। ব্রাশের যে মাথা, এটা যদি ব্লান্ট হয়ে যায়, তাহলে আপনার দাঁতগুলো ভালো ক্লিন হয়। 3-4 মাস পরে ব্রাশ চেঞ্জ করে ভালো। একটা প্রশ্ন করেছে স্যার, পোকা, আমরা যেটা নিয়ে আপনি অ্যান্সার করলেন যে দাঁতে পোকা বলতে কিছু নেই, একটা মালিক সাহেব উনি লিখেছেন, স্যার দাঁতে পোকা ধরে স্যার, হ্যাঁ পোকা বলতে কিছু আছে কি, এটার কথা জানতে চাচ্ছে। এটা তো আমরা আগেই বলছি, মানুষের দাঁতে পোকা যেভাবে বলে এইভাবে থাকতে পারে না। তবে হ্যাঁ, দাঁত যখন ছিদ্র হয়, অবশ্যই একটা কিছু আছে মুখের মধ্যে, সেটা ব্যাকটেরিয়া। এটা খুবই ছোট, চোখে দেখা যায় না, এটা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। ওই ব্যাকটেরিয়া গুলো সবার মুখে কম বেশ আছে। তো
যদি ঠিক মতো ব্রাশ করে, মাউথ ওয়াশ ব্যবহার করে, গরম পানি কুলি করে, তাহলে ওই ব্যাকটেরিয়া গুলো দাঁত সিদ্ধ করার সুযোগ পায় না, আর যে আচ্ছা। গ্রাম দেশে যেটা বলে বড় পোকা, এটা প্রশ্নই আসে না, এই পোকা থাকতে পারে না মানুষের মুখে। জি স্যার। স্যার এই উনি বিষয়টা সাইফুর এই রহমান। বিষয়টা এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। যদি মনে জি করেন যে স্যার। একজনের মুখে 5-7টা পোকা আছে, একটা পোকা তো তার তার মুখে বা হাতে হাতে আসতো, চলে আসবে। সে তো কোনো সময় দেখে নাই, জি স্যার। সে তো কোনো সময় দেখে হ্যাঁ নাই। হ্যাঁ, তাহলে পোকা যদি আসতো চাবায় মানে খেয়েও ফেলা যেত, সমস্যা হ্যাঁ, কি ছিল? না, কোনো না কোনো ভাবে একটা বের হয়ে আসলে জিহ্বার হ্যাঁ, মধ্যে লাগতো, যে বুঝতে পারতো। আসলে এটা ওই আপনি যে বলছিলেন, এটা আসলে একটা ধোঁকাবাজি, ফাঁকিবাজি। ধন্যবাদ। জি জি মানুষের জি মুখে জি পোকা স্যার। থাকে না, এটাই ঠিক। সাইফুর রহমান। জি স্যার, সাইফুর রহমান উনি লিখেছেন যে স্যার আমার দাঁতে শিরশির করে, গরম বা ঠান্ডা খেলে ব্যথা করে, পরামর্শ চাচ্ছি। এটার তো অ্যান্সার স্যার অলরেডি আপনি দিয়েছেন। সাইফুল সাহেব, হ্যাঁ, আপনার আমাদের স্যারের ভিডিওটা, পুরো ভিডিওটা দেখলে আপনি এর অ্যান্সার পেয়ে যাবেন। তারপর পরেরটাতে যাই। ইনশাআল্লাহ ডান। উনি আল মামুন স্যার, আমার দাঁতে ক্ষত সৃষ্টি হয়েছে, আমি কি করব? ক্ষত সৃষ্টি হয়েছে স্যার। প্রথমে এটা আপনার ধরতে পারেন, এটা অ্যাডকিশন ধরতে পারেন, ক্যারিজ ধরতে পারেন, এটা ফিলিং করা দরকার। যদি দেরি হয় তাহলে এটা হাইপার সেন্সেশন হবে, শিরশির করবে, শিরশির করার কিছুদিন পরে ব্যথা হবে, আহ, কষ্ট পাবে। এই জন্য আমরা বলি, সাইফুর রহমান সাহেবকে ধন্যবাদ, অল্পতেই বুঝতে পারছে। জরুরিভাবে এটা ফিলিং করে নেওয়া উচিত। ফিলিং করলে পূর্বের অবস্থায় দাঁতটা চলে আসবে, মনিরুল হক এবং উনি ভালো লিখেছেন, থাকবে। ধন্যবাদ নুবিস্তা ফার্মা এবং স্যারের আপনাকে সুন্দর পরামর্শ জন্য স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে মিস্টার মনিরুল হক, এবং আমাদের আমার নুবিস্তা ফার্মাকে। আমার জি পক্ষ স্যার। থেকে নবিস্টা ফার্মা এই সুন্দর প্রোগ্রামের আয়োজন করার জন্য আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার প্রিয় দর্শক, সম্মানিত দর্শক যারা আমাদের এই অনুষ্ঠান দেখেছেন, যদি কিছুটা উপকার হয় আমি কৃতার্থ থাকিব। ওনাদেরকেও আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ ধন্যবাদ বিপ্লব স্যার। সাহেব, আপনাকে স্পেশালি থ্যাঙ্কস টু ইউ। জি স্যার, আমরা স্যার এখনো শেষ করছি না, আরো 10 মিনিটের মতো আছে অনুষ্ঠানটা। প্রশ্ন আচ্ছা, কয়েকটা আছে। নো প্রবলেম। আচ্ছা, প্রশ্ন কয়েকটা আছে স্যার। সুমন সরকার উনি লিখেছেন যে আমার একটা প্রশ্ন, ডায়াবেটিস রুগীর বয়স 61, কিন্তু দাঁতে প্রচন্ড ব্যথা, নিচের চোয়ালে ট্যাবলেট কোরাবন ডি, সাথে ট্যাবলেট ইটুরিক্স 90, সাথে ক্যাপসুল ডিলানজো 30, সাথে ট্যাবলেট টার্বোসেফ 500 দিয়েছেন, কিন্তু ব্যথা কমছে না, কি করব বুঝতেছি না, উনি লিখেছেন। এটা আসলে জরুরিভাবে ডাক্তার সাথে, একজন ডেন্টাল সার্জনের সাথে শরণাপন্ন হতে হয়। কারণ নিশ্চয়ই দাঁতে ক্যাভিটি বা কোনো ছিদ্র হয়েছে, যে কারণে বেশি ব্যথা হচ্ছে। আর ওষুধ খাবে, ব্যথা 4-5 ঘন্টা কমবে, 4-5 ঘন্টা পরে ওষুধের অ্যাকশন শেষ হয়ে যাবে, আবার আস্তে আস্তে ব্যথা হবে। এই জন্য দেখতে হবে, কারণটা দেখতে হবে কেন ব্যথা হচ্ছে। ডায়াবেটিক পেশেন্টে অনেক সময় দেখা যায় মাড়ি ফুলে যায়, মাড়ি ফুলে যদি ইনফেকশন হয়ে যায় তো পাস হয়ে যায়, যদি পাস হয় পাসটা ড্রেন করতে হবে। তো দেখলে আপনার হয় পাস ড্রেন করতে হবে, নাহলে ক্যারিজ থাকলে রুট ক্যানাল ফিলিং করতে হবে। আর ওষুধপত্র যা খাচ্ছে, এত ওষুধ খাওয়া লাগে না, আরো কম ওষুধ খেলে চলবে। জরুরিভাবে আপনার ফিলিং এর লাইনে চিকিৎসা করতে হবে, বা যদি সার্জারি করতে হয়, মাড়ি ফুলে ফুলে থাকে তো ড্রেন করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। আর ডায়াবেটিক কন্ট্রোল রাখতে হবে। আর বিএস নাস্তার সকালে নাস্তা খাওয়ার 2 ঘন্টা পরে 10-এর নিচে থাকতে হবে, 7-8 থাকলে ভালো। জি স্যার। স্যার ওই যে আরেকটা প্রশ্ন আসছে, মিস্টার শাহাদাত হোসেন উনি লিখেছেন, স্যার অনেকে বলে যে দাঁতে পোকা হয়েছে, স্যার সত্যি সত্যি দাঁতের পোকা বলতে কিছু আছে? মিস্টার শাহাদাত, আপনার এই অ্যান্সারটি স্যার অলরেডি দিয়ে ফেলেছে, আসলে দাঁতে পোকা বলতে কিছু নাই। আর একজন রাইট। লিখেছেন যে বাজারে প্রচলিত টুথপেস্টের মধ্যে কোনগুলো ব্যবহার করতে পারি? পেস্ট স্যার কোনগুলো আসলে ভালো জানতে চাচ্ছেন দর্শক।
আসলে এই দাঁত ব্রাশ করা হলো ইম্পর্টেন্ট। বাজারে যে টুথপেস্ট আছে, ভ্যারাইটিস টুথপেস্ট আছে, আমরা বলি একবার কোলগেট ব্রাশ করেন, একবার মেডিপ্লাস করেন, একবার আপনার পেপসোডেন্ট করেন, চেঞ্জ করে ব্যবহার করলে ভালো। আর এটা বয়সের উপরে আমরা অনেক সময় সিলেকশন করি। যদি বয়স মনে করেন 50-র উপরে হয়, তাহলে আমরা বলি সেন্সোডাইন ব্যবহার করেন। বা বাহিরের ওই টুথপেস্ট, জ্যাক টুথপেস্ট আছে, মেডিকেয়ার আছে, প্রোডেন্টাল বি টুথপেস্ট আছে, এগুলো ব্যবহার করতে বলি। আর বিলো 50 আমি যেটা মনে করি, আপনার যে লোকাল টুথপেস্ট আছে, আমাদের দেশের টুথপেস্ট যেগুলো, এগুলো ব্যবহার করলেই দাঁত এবং মুখের অনেক রোগ থেকে বাঁচতে পারবে, ভালো থাকবে, ওরাল হাইজিনও ভালো থাকবে, দাঁতও ভালো থাকবে। তো টুথপেস্ট বদলে ব্যবহার করা ভালো, চেঞ্জ করে ব্যবহার করা ভালো। চেঞ্জ করে ব্যবহার করা ভালো। হোসাইন উনি লিখেছেন, স্যার আমার সামনের নিচের পাটটির দুটো দাঁত শিরশির করে, হোয়াট ক্যান আই ডু, জানতে চাচ্ছি। এটা আসলে হয়েছে কি, বয়সটা কত বুঝলে ভালো হইতো আর কি। যদি শিরশির করে তাহলে আপনার দেখতে হবে দাঁতে কোনো অ্যাট্রিশন আছে কিনা, ইরোশন আছে কিনা, ক্যারিজ আছে কিনা। এটা থাকলে, যদি এরকম থাকে, তাহলে ফিলিং করতে হবে। আর পেশেন্ট অবশ্যই ব্রাশ করবেন মিডিয়াম, সফট না, হার্ড না, মিডিয়াম ব্রাশ ব্যবহার করবে। আর আর আপনার যদি শিশু করে ভিটামিন সি খাবে, ক্যালসিয়াম ট্যাবলেট, কোরাবন ডি খাবে, ক্যালসিয়াম ডি খাবে। কোনো অবস্থায় পাউডার বা ছাই ব্যবহার করা যাবে না। অনেকে দাঁত সাদা করার জন্য, আপনি যেটা বলছিলেন, সাদা করার জন্য অনেকে ছাই মাঝে মধ্যে ব্যবহার করে, এটা খুবই খারাপ। এটা দাঁত নষ্ট হওয়ার একটা পথ। ছাই দিয়ে দাঁত, স্যার আমাকে, জি স্যার, হ্যাঁ, ছাই দিয়ে দাঁত মাজা একদম নিষেধ। হ্যাঁ, ছাই দিয়ে দাঁত মানে ইয়ে করা যাবে না। এটা তো একটা সময় ছিল অনেক আগে, এখন তো আমার মনে হয় যে সবাই পেস্টের দামও কম, সবাই এটা ব্যবহার করছে। আর বাংলাদেশের লোক তো অনেক সচেতন হয়েছে আগের থেকে। স্যার আমার একটা মোবাইলে, আমি তো দুইটাতে চালাচ্ছি, একজন আমাকে প্রশ্ন করেছেন যে ওনার মানে বাবুর ভিতরের দাঁতের খেয়ে ফেলেছে আর কি, পোকা খেয়েছে উনি বলছে। আসলে পোকা তো নাই, উনি খেয়ে ফেলছে, সেই দাঁতটা কি তুলে ফেলতে হবে না কি, এটা উনি পরামর্শ চাচ্ছে। ভিতরের দাঁত এখন, হ্যাঁ, এটা নিচে না উপরে? এটা উনি লিখেছেন যে উপরে 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 নিচে দুইটাতেই, উপরে নিচে দুইটাতেই এবং বয়স হলো 5 বছর, বাচ্চার বয়স। ও, এটা আসলে এই ফিলিং করে রাখতে হবে, পিছনের দাঁত ফিলিং করে রাখতে হবে অন্তত 9 বছর পর্যন্ত। 9 বছর পর্যন্ত দাঁতটাকে ফিলিং দিয়ে রাখতে হবে। কারণ পিছনের দাঁত আপনার যদি পড়ে যায়, দাঁত কিন্তু এখন উঠবে না। দাঁত উঠবে 9 বছর 10 বছর বয়সে। তো ডিউ টু লেট ওই জায়গার মাংসটা, গামটা শক্ত হয়ে যায়। শক্ত যদি হয়ে যায়, তখন আসল দাঁতটা বের হতে ডিলে হয়, লেট হবে। আপনার মনে হয় প্রপার প্লেসে আসে না, তখন দেখা যায় দাঁতটা তেরা বেঁকা হইতে পারে, ক্রাউডিং হইতে পারে। তো ফালানো এখন ঠিক হবে না, এটা ফিলিং করে রাখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওটাকে ফিলিং করে রাখতে হবে, মানে ওটা তো পড়ে যাবে এক সময়, ওটাকে ফিলিং করে রাখতে হবে। আচ্ছা স্যার, খুব ভালো। অনেকে মনে করে যে এটা তো পড়ে যাবে, হ্যাঁ, পড়ে যাবে, না না, এটা আসলে এটা ভুল ধারণা। ফেলতে হবে, ঠিক আছে, সময় মতো ফেলতে হবে। স্যার ফিলিং এ কেমন খরচ, এই ফিলিং কেমন, মানে খরচ কেমন হয় এটাতে? একটা তো দর্শকরা মনে করে, মানে সবাই মনে করে ফিলিং অনেক বড় খরচ, এই ধরনের মনে করে। আপনি আসলে ঠিকই বলছেন। দাঁতের ডাক্তারদের না না না, এটা আপনারা একদম সঠিক কথা বলছেন। দাঁতের ডাক্তার সম্বন্ধে, ডেন্টাল স্পেশালিস্ট যারা আছে, তাদের সম্বন্ধে অনেকের ধারণা ভালো না। হ্যাঁ হ্যাঁ, ভালো না এই অর্থে পেশেন্টের যে অবহেলা, যদি অল্পতে আসে তাহলে ফিলিং একদিনে শেষ হয়ে যায়, কম টাকায় হয়ে যায়।
আর যদি লেট হয়, হ্যাঁ। ব্যথা নিয়ে আসে, তখন রুট ক্যানাল করতে হয়, ক্যাপ করতে হয়, তখন তো খরচ বেড়ে যাবে। তো আমরা চাই না রুট ক্যানাল হুম। ক্যাপ লাগুক, আমরা চাই না। আমরা চাই যে অল্প ছিদ্র, পেশেন্টের কোনো সেরকম কোনো ব্যথা নেই, মাইল্ড একটু শিশি করে এই সময় ফিলিং করে ফেললে আপনার অল্প টাকায় হয়ে যাবে ফিলিং। 500 টাকায় একদিন কমপ্লিট ফিলিং হয়ে যাবে একদিনেই। আর দেরি করলে আপনার এই রুট ক্যানাল লাগলে তো আপনার অনেক ডাক্তাররা দেরি করে 2000, 3000, হ্যাঁ 4000, বিভিন্ন রকম রেট নেয়। তবে আমি যেহেতু সিনিয়র ডক্টর, অনেকদিন তো প্র্যাকটিস করলাম, এখন এখন চাই মানুষকে সহনশীল ভাবে চিকিৎসা দিতে, যতটুকু পারে ছাড় দেয় চিকিৎসা দিতে আমি চাই। আমি আমার স্টাফদের বলি দর্শক তোরা জি স্যার, ব্রাহ্মণবাড়িয়া যারা শুনছেন, যারা স্যারকে চেনেন, আপনাদের কোনো তার স্যারের কাছে যাবেন, স্যার কিন্তু এখন খুবই কম খরচে আপনাদের সেবা দিয়ে থাকবেন। তো স্যার এটা খুবই মূল্যবান, আপনি যে ফিলিং এর ব্যাপারটা আসলে এত কম আপনি যেভাবে বললেন, আসলে সবার তো একটা ধারণা যে এটা ডেন্টিস্ট অনেক টাকা লাগবে, এই জন্য যেতে চায় না, ডক্টর যেতে চায়। হ্যাঁ, এর অবস্থা। স্যার একজন প্রশ্ন করেছেন, দেওয়ান সদ্দুজ্জামান, যে আমার বাবার বয়স 70, দীর্ঘদিন থেকে মুখে ফোস্কার মতো ঘা হয়, আবার সেরেও যায়, 1 সপ্তাহ থাকে, প্রচন্ড ব্যথা আবার হয়, এর জন্য কি করণীয় উনি জানতে চাচ্ছেন। এটা আসলে আমরা বলে থাকি যে যদি আপনার অ্যাপটাস আলসার হয়, স্টোমাটাইটিস হয়, তাহলে এরকম সমস্যা হতে পারে। মাউথওয়াশ ব্যবহার করবে, ভিটামিন বি কমপ্লেক্স খাবে, সিরাপ খেলে ভালো। সিরাপ তো বিভিন্ন রকম সিরাপ আছে, B50 আছে, B-Connect আছে, B-Plex আছে, সিরাপ খেতে হবে। আর আপনার মাউথওয়াশ ব্যবহার করবে। আর যদি সেরকম দেখা যায় যে কোথাও কোনো ঘার মতো দেখা যায়, একটা ওষুধ আছে আপনার, এটা আমরা বলি ওরোফ্রেশ ওরাল সলিউশন, রাতে শোয়ার আগে দিয়ে ঘুমাবে। আবার সকালে নাস্তার পরেও যেখানে যেখানে ঘা আছে দেখে লাগাবে। লাগানোর পরেও 2-3 ঘন্টা মুখে পানি দিবে না। এতে করে দেখা যায় অনেক ঠিক হয়ে যায়। এরপরে যদি ঠিক না হয়, তাহলে আপনার অন্য অয়েনমেন্ট আছে স্টেরয়েড জাতীয়, আমরা ওইগুলো তখন ওইগুলোতে দিয়ে থাকি, কেনালগিনোরাবেস, কেনাকর্টিনোরাবেস, এসবে যাইতে চাই না। যদি আমাদের ওই নর্মাল চিকিৎসা ভালো হয়ে যায়, আমরা ওইখানে থাকতে চাই। যখন দেখি না কমতেছে না, আর ওই যে বলছি আপনাকে, অনেক পেশেন্ট সিগারেট খায়, পান সুপারি খায়, এদের নিয়ে আমরা সমস্যায় পড়ি। আজকে এক মহিলাকে আমি বলছি যে আপনি পান সুপারি ছাড়তে পারলে আমার কাছে আসবেন, পান সুপারি ছাড়তে না পারলে দয়া করে আমার কাছে আসবেন না। আসলে কারণ এই পান সুপারির কারণেই তো ইনফেকশন গুলো বেশি হচ্ছে। উনি আসলে বোঝে না, পান খাইতে মজা লাগে তো স্যার, আসলে এটা কিন্তু খুব মজার। আমি মাঝে মধ্যে হঠাৎ পান খাই, আসলে কিন্তু মজার জিনিস, মজাটাকে ছাড়তে পারে না। হ্যাঁ, জি জি না, জি আপনি যেটা খাচ্ছেন এটা শখ করে মাঝে মধ্যে খান, সেটা সমস্যা নেই। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আসলে এখন কথা তো অনেক সবাই শুনতেছে, বিশেষ করে মেয়েরা যখন আপনার এই কলেজে পড়ে, ইউনিভার্সিটি পড়ে, ওরা কিন্তু পান করে খায় না। বিয়ের পরে শ্বশুর শাশুড়িকে একটু পান বানিয়ে দেয়, শ্বশুর শাশুড়িকে বানায় দেয়, ডেইলি বানায় দিতে হয়, তো তখন নিজে একটু খায়। এইভাবে মেয়েরা আপনার এই পান খাওয়ার অভ্যাসটা করে, এইভাবে আস্তে আস্তে অভ্যাসটা হয়ে যায়। ওরা কিন্তু বিয়ের আগে পান খায় না। খুশি হয় পান বানায় দিলে, ওরা খায়, আর ওই মেয়ে আস্তে আস্তে শিখে ফেলে। জি 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 দর্শক, উনি ধন্যবাদ রুবিস্তা ভার্মাকে, স্যারকে এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে পারলাম। আর উনি আরেকজন লিখেছেন যে উপরের পাটির সামনের দাঁতে ফাঁক কিভাবে চাপানো যায়, এটা তো স্যার একবার বলেছিলেন। হ্যাঁ, এটা আসলে দেখলে আমরা দেখে সিদ্ধান্ত নেই, দেখে সিদ্ধান্ত নিতে হয়। 3 রকমের চিকিৎসা আমরা দিয়ে থাকি। একটা হলো যে দেখা যায় যে এক ধরনের ফিলিং আছে আপনার, লাইট কিউর ফিলিং, কথা বলে হাসি দিলে কেউ বুঝবে না ফিলিং,
তো ফিলিং দিয়েও আমরা অনেক সময় হাতটা বন্ধ করে দেই। আবার অনেক সময় দেখি যে না, এটা তো ওইভাবে হয় না, ক্যাপ করলে ভালো হবে, তখন আমরা ক্যাপ করে দেই। আর আচ্ছা আচ্ছা। যখন দেখি যে না, আসলে অর্থোডন্টিক ট্রিটমেন্ট করলে আরো ভালো হবে, তখন আমরা অর্থোডন্টিস্টের কাছে রেফার করে দেই, তাদের মাধ্যমে চিকিৎসাটা ভালো হয়। আর আমার রেফার করার প্রবণতা বেশি। আমার কথা হলো, আমার রোগীর স্বার্থটা দেখতে হবে। রোগীর চিকিৎসাটা যেখানে ভালো হবে আমি সেখানে পাঠাবো। আমার রোগীর 2-4টা কমলে আমার কোনো আসে যায় না। আমার রোগীর স্বার্থ জি দেখতে স্যার, হবে, জি স্যার। চিকিৎসা যেখানে ভালো হবে তাকে আমি ওইখানে পাঠাবো। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আমার আমার শেষ প্রশ্ন আপনার কাছে, এবং এই দর্শকের বলেন। প্রশ্নের সাথে একদম পুরোপুরি মিলে গেছে ওই প্রশ্নটা। এই দর্শক মিস্টার দেলোয়ার হোসেন, উনি লিখেছেন, স্যার আমার আব্বার দাঁত ক্ষয় রোগ হয়েছে, কি ওষুধ খেলে ভালো মানে ভালো হবে আর কি। তো আসলে স্যার এই প্রশ্নটা আমার এরকমই, যে বয়স যাদের হয়ে থাকে, বয়স ধরেন যাদের 50 বছরের উপরে বয়স, তাদের দেখা যাচ্ছে বিশেষ করে তাদের দাঁত ক্ষয় হয়ে যায়। হ্যাঁ, সবগুলো সামনের পিছনের দাঁতগুলো ক্ষয় হয়ে গেছে। এক্ষেত্রে কি তারা ক্যাপ কি পড়তে হবে নাকি এটা কোনো এটা চিকিৎসা পরামর্শ যদি স্যার একটু দিতেন। দেখুন, একটা এটা স্যার হলো আপনার কি, শেষ। হ্যাঁ, যে প্রশ্নটা করলো আর কি, ওনার তো একটু বয়স কম। তো কেন দাঁতটা ক্ষয় হইলো? এখন যদি আপনার 1-2টা দাঁতে হয় ক্যাপ করলেন, কিন্তু আমরা এমনও পাই 8-10টা দাঁত ক্ষয় হয়ে গেছে। আজকেও একজন পেশেন্ট পাইলাম, না স্যার, ওনার যে বয়স, 8। স্যার উনি বলেছেন ওনার বাবার, বাবার হ্যাঁ, বলেছেন। হ্যাঁ, বুঝতে ওনার পারছি। বাবা। হ্যাঁ, না, জি তার স্যার, হ্যাঁ। বাবারই বুঝতে পারছি। তো এটা দেখতে যদি দেখা যায় ক্ষয় হয়ে গেছে, তো ফিলিং দিতে হবে। ফিলিং দিতে হবে। আর যদি কোনো যাতে ব্যথা হয়, ওইটা রুট ক্যানাল করে ক্যাপ লাগানো লাগবে। তো ক্যাপ যদি লাগাইতে হয় 1-2টা লাগালো, বেশি দাঁত তো ক্যাপ লাগানো ঠিক হবে না। যেটা বেশি ঠিক হবে দরকার না। ওইটাই ক্যাপ করতে হবে। আর বাকিগুলো ফিলিং দিয়ে দিলেই, এক ধরনের স্পেশাল টাইপ ফিলিং আছে, গ্লাস আইনোমার ফিলিং, জাপানিজ ফিলিং, এটা দিয়ে দিলে মোটামুটি ভালোই ভালোই থাকে ভালোই থাকে। এই আপনার এই ক্ষয় হওয়ার আগে যেরকম ছিল অনেকটা এরকমই হয়ে যায়। স্যার তো ধন্যবাদ স্যার ফিলিং আপনার আপনাকে। বিভিন্ন রকমের ফিলিং আছে আপনার। আমি ব্যক্তিগতভাবে ওই পেশেন্টের ইকোনমিক দিকটা চিন্তা করি। পিছনের দাঁত কথা বলে হাসি দিলে দেখা যায় না, ওইখানে আপনার দাঁতের কালারের সাথে একবারে 100% মিলানো কোনো দরকার নাই। 100% মিলাতে গেলে এক দাঁতে আপনার 1000-1500 টাকা লাগবে। আর আমরা 500-700 টাকা নেই, যে ফিলিংটা জাপানি ফিলিং, গ্লাস আইনোমার ফিলিং। এটা আপনার 500 নেই, 700 নেই, অনেক সময় বেশিও নেই যদি বেশি মেডিসিন লাগে। তো এটা ফিলিংটা ভালো। আর যদি সামনের দাঁতে ফিলিং লাগে, তখন আমরা ওই আমেরিকান ফিলিং দিয়ে থাকি, লাইট কিউর ফিলিং, লাইট দিয়ে দিই। কথা বলে হাসি দিলে কেউ বুঝবেন। তো ওই ফিলিং করাটাই ওই পেশেন্টের জন্য ঠিক আছে। জি স্যার। মানে স্যার আপনি বলতে চাচ্ছেন যে মানে সবগুলো বয়স হলে তো দাঁত একটু ক্ষয় হবে, যেগুলো বেশি নিচু হয়ে গেছে, মানে বেশি ক্ষয় হয়ে গেছে, ওগুলো সমান করে দেবেন আপনি, এটা বলতে চাচ্ছেন না স্যার? এটাই হ্যাঁ, ফিলিং মানে ফিলিং মোটামুটি এক্সটার্নাল ফিলিং দিয়ে, হ্যাঁ, দাঁতের উপর দিকে ফিলিং ছয়টা থাকে বেশিরভাগ। ওই যে আপনার বললাম যে অনেকে অনেক আগে পাউডার দিয়ে দাঁত মাজলো, ছাই দিয়ে দাঁত মাজলো, আপনার আঙ্গুলের ঘষায় অনেকে দাঁত ক্ষয় হয়ে গেছে। এগুলো আপনার ওই এখন হয়তো ব্রাশ করে ঠিক মতো, আগে হয়তো পাউডার দিয়ে ছাই দিয়ে দাঁত মাজতে, যে কারণে হ্যাঁ, দাঁত ক্ষয় হয়েছে। এখন তখন ফিলিং করলেই প্রবলেম। পেশেন্ট বেটার ফিল করবে। স্যার আমাদের অনুষ্ঠানের একদম আমরা শেষে চলে আসছি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, নুবিস্তা ফার্মা এবং আমাদের সবার পক্ষ থেকে, আমরা যারা অনুষ্ঠান পরিচালনা করছি তারা পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এই কোভিড সিচুয়েশন যে চলছে, এটা থেকে আপনি তার মধ্যে রুগী দেখছেন, মানুষের সেবা দিয়ে যাচ্ছেন, এবং এই জন্য নুবিস্তা ফার্মার পক্ষ থেকে আপনাকে স্যালুট জানাচ্ছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আবারও কোনো একদিন আপনাকে আমাদের এই HTV.BD-তে আবার কোনো একদিন আপনাকে আমরা আমন্ত্রণ জানাবো। আপনি দর্শকদের উদ্দেশ্যে স্যার কয়েকটা কথা বলে অনুষ্ঠান আমরা একদম শেষ করে দেবো। স্যার প্লিজ। ধন্যবাদ বিপ্লব সাহেব, আপনাকে স্পেশালি থ্যাঙ্কস। আপনি তো, আপনার সাথে আমার দেখা হয়, কিন্তু আপনি যে এত সুন্দর উপস্থাপন করতে পারেন আমার ধারণা ছিল না। এক্সিলেন্ট। নবিস্তা ফার্মাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। নবিস্তা ফার্মা অনেকটা আমাদের পারিবারিক ফার্মাসিউটিক্যাল, কারণ আমাদের অনেক আত্মীয় স্বজন আপনাদের এই ফার্মাতে চাকরি করে।
আমরা নবিস্টা ফার্মাকে শুভেচ্ছা জানাই, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য। আর দর্শক যারা আছে, শ্রোতা যারা আছে, তারা অনেক কষ্ট করে অনেক সময় ব্যয় করে আমাদের অনুষ্ঠানটা উপভোগ করেছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সর্বশেষে বলবো সুস্থ দাঁত সুস্থ জীবন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। খোদা হাফেজ।